ডারউইন। রোববার সকালে জোরে একটা ধপার শব্দে ঘুম ভেঙে গেল হিল্ডার। রিং বাইন্ডারটা মেঝেতে পড়ে গেছে। বিছানায় শুয়ে মার্কস সম্পর্কে সোফি আর অ্যালবার্টোর আলাপের কথা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল সে। বিছানার পাশে রিডিং ল্যাম্পটা সারা রাত ধরেই জ্বালা ছিল। তার ডেস্কের ওপর রাখা অ্যালার্ম ঘড়ির জলজলে সবুজ আলো বলছে 8:59 বাজে। বিশাল বিশাল সব কলকারখানা আর দূষিত শহরের স্বপ্ন দেখছিল সে এতক্ষণ। রাস্তার এক ছোট্ট করে বসে ছোট্ট একটি মেয়ে দিয়াশালায় বিক্রি করছে। লম্বা লম্বা কোট পরা সুবেশী লোকজন পাশ দিয়ে চলে যাবার সময় ফিরেও তাকাচ্ছে না তার দিকে। বিছানায় উঠে বসেই সেই আইন প্রণেতাদের কথা মনে পড়ে গেল হিল্ডার, যারা তাদেরই গড়া একটা সমাজে জেগে উঠেছিলেন। হিল্ডা অবশ্য বিয়ারকেলেতে জেগে উঠতে পেরেই খুশি হল। নরওয়ের কোথায় সে জেগে উঠবে সে কথা না জেনে নরওয়েতে জেগে ওঠার সাহস তার হতো না। তবে এটা শুধু কোথায় সে জেগে উঠবে সে প্রশ্ন নয়, ঠিক অমনি অনায়াসে সে কি অন্য যুগেও জেগে উঠতে পারত না? এই যেমন মধ্যযুগে অথবা 20,000 বছর আগেকার প্রস্তর যুগে। হিল্ডা কল্পনা করার চেষ্টা করল সে একটা গুহার প্রবেশ মুখে বসে আছে, হয়তো একটা পশুর চামড়া পরিষ্কার করছে। যখন সংস্কৃতি বলেই কিছুই তৈরি হয়নি এমন একটা সময়ে 15 বছরের বয়সী একটি মেয়ে কেমন হতো, কিভাবে চিন্তা করত সে? তার কি আদৌ কোনো চিন্তা ভাবনা থাকত? একটা সোয়েটার টেনে দিল সে, রিং বাইন্ডারটা তুলল কষ্ট করে, তারপর স্থির হয়ে বসল পরের চ্যাপ্টারটা পড়ার জন্যে। অ্যালবার্টো সবে মাত্র বলেছে পরের চ্যাপ্টার, এমন সময় মেজরের কেবিনের দরজায় টোকা দিল কেউ। সোফি জিজ্ঞেস করল, আমাদের কোনো উপায় আছে? অ্যালবার্টো বললেন, না, আমার মনে হয় নেই, দরজা খোলাই ভালো। বাইরের সিঁড়িতে লম্বা সাদা চুল আর দাড়িওয়ালা এক অতি বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তার হাতে একটা লাঠি, অন্য হাতে একটা বোর্ড, তাতে একটা নৌকোর ছবি আঁকা। নৌকাটা সব ধরনের জীবজন্তুতে ভর্তি। এই বয়স্ক ভদ্রলোককে জিজ্ঞেস করলেন অ্যালবার্টো। লোকটি বলল, আমার নাম নোয়া। অ্যালবার্টো বললেন, সেরকমই আন্দাজ করেছিলাম। শোনো, তোমাদের প্রাচীনতম পূর্বপুরুষ আমি বাবা, তবে পূর্বপুরুষের পরিচয় স্বীকার করার রেওয়াজ বোধহয় এখানে আর নেই। সোফি জিজ্ঞেস করল, আপনার হাতে ওটা কি? এটা হচ্ছে প্লাবনের হাত থেকে যত যাত্রী বেঁচে গিয়েছিল সেগুলোর ছবি। এই যে মা, এই ছবিটা তোমার জন্যে। হাত বাড়িয়ে বড় বোর্ডটা নিল সোফি। বৃদ্ধ লোকটি বলল, আমি বরং বাড়ি যাই, আঙ্গুর লতাগুলো দেখভাল করি গে। তারপর ছোট্ট একটা লাফ দিয়ে তিনি শূন্যে তার গোড়ালি দুটো এক করে এখনকার বা তখনকার যে কোনো যুগেরই অতি বৃদ্ধ লোকদের পক্ষে অদ্ভুত ধরনের আনন্দে লাফাতে লাফাতে বনের মধ্যে হারিয়ে গেলেন। সোফি আর অ্যালবার্টো ভেতরে গিয়ে বসল আবার। ছবি দেখতে ভালো লাগে সোফির, কিন্তু সেটি সে ভালো করে দেখার সুযোগই পেল না। তার আগেই কর্তৃত্বপরায়ণ একটা থাবায় ওর হাত থেকে সেটি কেড়ে নিলেন অ্যালবার্টো। শোনো, ব্রড আউট লাইনগুলোর ওপর মনোযোগ দেব আমরা প্রথমে। সোফি বলল, ঠিক আছে ঠিক আছে। ব্যস্ত অ্যালবার্টো বললেন, আমি বলতে ভুলে গেছি সোফি যে মার্কস তার জীবনের শেষ 34 বছর লন্ডনে কাটিয়েছিলেন। 1849-এ সেখানে গিয়েছিলেন তিনি, আর মারা গিয়েছিলেন 1883-তে। এই গোটা সময় জুড়েই লন্ডনের একটু বাইরেই বসবাস করতেন আরেকজন লোক, তার নাম চার্লস ডারউইন। তিনি মারা যান 1882-তে। মহা জাঁকজমক আর আনুষ্ঠানিকতার সঙ্গে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে কবর দেওয়া হয় তাকে। অর্থাৎ মার্কস এবং ডারউইনের পথ পরস্পরের সঙ্গে মিশেছিল, যদিও কেবল কাল আর স্থান এই দুটি ক্ষেত্রে নয়। মার্কস তার সবচেয়ে বড় কাজ ক্যাপিটালের ইংরেজি সংস্করণ ডারউইনের নামে উৎসর্গ করতে চেয়েছিলেন, কিন্তু ডারউইন সে সম্মান গ্রহণ করতে রাজি হননি। ডারউইনের মৃত্যুর পরের বছর মার্কস মারা গেলে তার বন্ধু অ্যাঙ্গেলস মন্তব্য করেন, ডারউইন যেমন জৈব বিবর্তনের তত্ত্ব আবিষ্কার করেছেন, তেমনি মার্কসও মানব জাতির ঐতিহাসিক বিবর্তনের তত্ত্ব আবিষ্কার করেছেন। আরেকজন বড় চিন্তাবিদ যিনি নিজের কাজকে ডারউইনের সঙ্গে যুক্ত করেছিলেন, তিনি হচ্ছেন মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড। তিনিও লন্ডনেই কাটিয়েছেন তার শেষ জীবনটি। ফ্রয়েড বলেছেন, ডারউইনের বিবর্তনবাদ আর তার নিজের মনোসমীক্ষণ এই দুই মানুষের সরল অহংবাদের প্রতি একটি প্রতিবাদ হিসাবে দেখা দিয়েছে। এবার সোফি অধৈর্য হয়ে বলল, একসঙ্গে তো অনেক নাম হয়ে গেল, আমরা কি মার্কস, ডারউইন না ফ্রয়েড নিয়ে আলাপ করছি? সোফি,
এক বৃহৎ অর্থে আমরা ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে একেবারে আমাদের সময় পর্যন্ত একটা প্রাকৃতিক ধারার কথা বলতে পারি। প্রাকৃতিক বলতে আমরা এমন এক বাস্তব বোধের কথা বোঝাচ্ছি যা প্রকৃতি আর ইন্দ্রগ্রাহ্য জগৎ ছাড়া আর অন্য কোনো বাস্তবতা গ্রহণ করে না। একজন প্রকৃতিবাদী অতএব তিনি, যিনি মানবজাতিকে প্রকৃতিরই অংশ বলে মনে করেন। একজন প্রকৃতিবাদী দার্শনিক প্রাকৃতিক ব্যাপার স্যাপারের ওপরই পুরোপুরি নির্ভর করবেন, বুদ্ধিবৃত্তির অনুমানের ওপর নয়, বা কোনো ধরনের স্বর্গীয় রহস্যোদ্ঘাটনের ওপরও নয়। সোফি বলল, মার্কস, ডারউইন আর ফ্রয়েড এর বেলাতে বুঝি কথা প্রযোজ্য? পুরোপুরি সোফি। গত শতাব্দীর মাঝামাঝি সময় থেকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হিসেবে শোনা যাচ্ছিল প্রকৃতি, পরিবেশ, ইতিহাস, বিবর্তন, ক্রমবিকাশ, এই শব্দগুলো। মার্কস আগেই দেখিয়ে দিয়েছিলেন যে মানব আদর্শগুলো সমাজের ভিত্তির সৃষ্টি। ডারউইন দেখালেন যে মানবজাতি একটি ধীর জীববিজ্ঞান সংক্রান্ত বিবর্তনের ফল, আর মনের নির্গান স্তর সম্পর্কে ফ্রয়েডের পর্যবেক্ষণ জানাল যে মানুষের কার্যকর্ম প্রায়শই জান্তব, উদ্দীপনা বা সহজাত প্রবৃত্তির ফল। সোফি বলল, প্রাকৃতিক বলতে আপনি কি বোঝাতে চাইছেন? আমি তা মোটামুটি বুঝতে পারি, কিন্তু একেবারে একজনকে নিয়ে বসলেই তো সবচেয়ে ভালো হতো না আমাদের। সোফি, আমরা ডারউইনের কথা আলাপ করব। শোনো, তোমার হয়তো মনে পড়বে যে সক্রেটিস পূর্ব দার্শনিকেরা প্রাকৃতিক প্রক্রিয়াগুলোর প্রাকৃতিক ব্যাখ্যার অনুসন্ধান করেছিলেন। ঠিক সেভাবে তাদেরকে প্রাচীন পৌরাণিক ব্যাখ্যাগুলো থেকে নিজেদের সরিয়ে আনতে হয়েছিল। ঠিক সেভাবে ডারউইনও মানুষ এবং জীবজন্তু সৃষ্টি সম্পর্কে গির্জার দৃষ্টিভঙ্গির থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। সোফি বলল, কিন্তু তাকে কি একজন প্রকৃত দার্শনিক বলা যায়? অ্যালবার্টো বললেন, ডারউইন ছিলেন একজন জীববিজ্ঞানী এবং একজন প্রকৃতি বিজ্ঞানী, কিন্তু সেই সঙ্গে তিনি সম্প্রতি সময়ের একজন বিজ্ঞানী যিনি একেবারে খোলাখুলিভাবে সৃষ্টির জগতে মানুষের অবস্থান সম্পর্কে বাইবেলের দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। সোফি বলল, কাজেই ডারউইনের বিবর্তনবাদ সম্পর্কে আপনাকে কিছু বলতেই হচ্ছে। অ্যালবার্টো বললেন, মানুষ, ডারউইনকে দিয়েই শুরু করা যাক। 1809 সালে ছোট্ট শহর শ্রসবেরিতে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা ডাক্তার রবার্ট ডারউইন ছিলেন একজন বিখ্যাত স্থানীয় চিকিৎসক আর সন্তান লালন পালনের ব্যাপারে খুবই কড়া। চার্লস যখন স্থানীয় গ্রামার স্কুলের ছাত্র, সেখানকার হেডমাস্টার তাকে বর্ণনা করেছিলেন সারাক্ষণ হেথায় হোথায় ঘুরে বেড়ানো, কেজো অকেজো নানান জিনিস নিয়ে খেলে বেড়ানো, কিন্তু কাজে লাগে এমন সামান্য জিনিসটাও না করা একটা ছেলে হিসেবে। কাজে লাগে এমন জিনিস বলতে হেডমাস্টার সাহেব বুঝিয়েছিলেন গ্রিক আর ল্যাটিন ক্রিয়াপদ মুখস্থ করা। ঘুরে বেড়ানো বলতে তিনি অন্যান্য জিনিসের মধ্যে এই বিষয়টিকে বুঝিয়েছিলেন যে চার্লস বিচিত্র সব গুবড়ে পোকা সংগ্রহ করে বেড়াতেন, অসম্ভব অসম্ভব নানা জায়গায় ঢু মারতেন। সোফি বলল, বাজি ধরে বলতে পারি কথাগুলো বলেছিলেন বলে পরে আফসোস হয়েছিল নিশ্চয়ই তার। অ্যালবার্টো হাসলেন, বললেন, শেষ পর্যন্ত যখন ঈশ্বর তত্ত্ব নিয়ে পড়াশোনা করা শুরু করলেন তখনই কিন্তু পাখি পর্যবেক্ষণ আর পোকামাকড় সংগ্রহই বেশি উৎসাহ ছিল ডারউইনের। ফলে ঈশ্বর তত্ত্বে আর বেশি ভালো গ্রেড তিনি পেলেন না। তবে কলেজের ছাত্র থাকাকালীনই একজন প্রকৃতি বিজ্ঞানী হিসেবে সুনাম অর্জন করে ফেললেন তিনি, বিশেষ করে ভূতত্ত্ব সম্পর্কে তার উৎসাহের কারণে। আর ভূতত্ত্ব ছিল সম্ভবত সেই সময়কার সবচেয়ে বিকাশমান বিজ্ঞান। 1831 সালের এপ্রিল মাসে ঈশ্বর তত্ত্বে স্নাতক হওয়ার পর পাথরের গঠন নিয়ে পড়াশোনা করতে আর ফসিল খুঁজতে নর্থ ওয়েলসে তিনি যান। সেই বছরই অগাস্ট মাসে তার বয়স যখন সবে 22, একটি চিঠি পেলেন তিনি। সেই চিঠি নির্দিষ্ট করে দিল তার গোটা জীবনের গতিপথ। সোফি বলল, কি লেখা ছিল সেই চিঠিতে? চিঠিটা লিখেছিলেন তার বন্ধু এবং শিক্ষক জন স্টিভেন হ্যান্সলো। তিনি লিখেছিলেন, আমাকে অনুরোধ করা হয়েছে আমি যেন ক্যাপ্টেন ফিটসরয়, যিনি সরকার কর্তৃক দক্ষিণ আমেরিকার দক্ষিণ উপকূল জরিপ করার জন্য সরকারিভাবে নিযুক্ত হয়েছেন, তার সফরসঙ্গী হিসেবে একজন প্রকৃতিবিদকে সুপারিশ করি। আমি বলেছি, এরকম দায়ভার গ্রহণ করার মতো আমার চেনা সবচেয়ে উপযুক্ত মানুষ হিসাবে আমি তোমাকেই মনে করি। কাজটার অর্থকরী সংক্রান্ত ব্যাপারে আমার কিছু বলবার নেই। অভিযানটি 2 বছর স্থায়ী হওয়ার কথা। সোফি বলল, তো ডারউইন কি বললেন? তিনি তো সুযোগটা একেবারে লুফে নিতে চাইছিলেন, কিন্তু সে সময়ের কম বয়সী ছেলেরা বাবা মার অনুমতি ছাড়া কিছু করত না। অনেক কাকুতিমিনতি করার পর শেষ পর্যন্ত তার বাবা রাজি হলেন এবং ছেলের অভিযাত্রার জন্য তিনি টাকা দিলেন।
অর্থকরীর ব্যাপারটা কি হবে সেটি পরিষ্কার বোঝা গিয়েছিল সেটার অনুপস্থিতি থেকেই। সোফি দুঃখ করে বলল, আহারে। জাহাজটা ছিল নৌবাহিনীর HMS বিগল। 1831 সালের 27শে ডিসেম্বর প্লাইমাউথ থেকে যাত্রা শুরু করেছিল সেটি দক্ষিণ আমেরিকার উদ্দেশ্যে এবং 1836 সালের অক্টোবরের আগে সেটি ফিরে আসেনি। 2 বছরের অভিযান গিয়ে দাঁড়ালো 5 বছরে, আর দক্ষিণ আমেরিকা ভ্রমণ হয়ে দাঁড়ালো গোটা দুনিয়া পরিভ্রমণ। আবিষ্কারের সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্রমণগুলোর একটির কথা বলছি আমরা এখন। সোফি অবাক হয়ে বলল, সারা দুনিয়া ভ্রমণ করেছিলেন তারা সেবার? হ্যাঁ সোফি, প্রায় আক্ষরিক অর্থেই। দক্ষিণ আমেরিকা থেকে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা গেলেন তারা। তারপর দক্ষিণ আফ্রিকা থেকে দক্ষিণ আমেরিকায় ফিরে এসে যাত্রা করলেন ইউরোপের উদ্দেশ্যে। ডারউইন লিখেছেন, বিগল জাহাজে করে যে ভ্রমণ তিনি করেছিলেন তা নিঃসন্দেহে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। সোফি বলল, সমুদ্রের মধ্যে প্রকৃতিবিদদের কাজটা খুব একটা সহজ হয়নি নিশ্চয়ই? অবশ্যই না সোফি। গোড়ার দিকে কয়েক বছর বিগল দক্ষিণ আমেরিকার উপকূল বরাবর এ মাথা ও মাথা ঘুরে বেরিয়েছে। তাতে করে ডারউইন মহাদেশটার সঙ্গে আর স্থলভূমির সঙ্গেও পরিচিত হবার যথেষ্ট সুযোগ পেয়েছেন। অভিযানের সময় দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় পশ্চিমে গ্যালাপেগাস দ্বীপগুলোতে বেশ কয়েকবার ঢু মারাটাও যুগান্তকারী ভূমিকা রেখেছিল। বেশ কিছু জিনিস সংগ্রহ করে ইংল্যান্ডে পাঠাতে পেরেছিলেন তিনি। তবে প্রকৃতি আর প্রাণের বিবর্তন সম্পর্কে নিজের চিন্তাভাবনা তিনি কারো কাছেই প্রকাশ করলেন না। 27 বছর বয়সে বাড়ি ফিরে দেখলেন বিজ্ঞানী হিসেবে বিখ্যাত হয়ে গেছেন। একসময় যা তার বিবর্তনবাদ বলে পরিচিত লাভ করবে সে সম্পর্কে সে সময়ে তার মনের মধ্যে একটি পরিষ্কার চিত্র ছিল, কিন্তু ফিরে আসার অনেক পরে তিনি সেটা প্রকাশ করেন। কারণ ডারউইন ছিলেন সতর্ক একজন মানুষ, একজন বিজ্ঞানীর ঠিক যেমনটি হওয়া উচিত। সোফি বলল, তার প্রধান কাজ কি? সত্যি বলতে সোফি, অনেক। কিন্তু ইংল্যান্ডে যে বইটি সবচেয়ে উত্তপ্ত বিতর্কের জন্ম দিয়েছিল সেটি হচ্ছে 1859 সালে প্রকাশিত দ্য অরিজিন অফ স্পিসিস। বইটার পুরো নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন অর দ্য প্রিজার্ভেশন অফ ফেভার্ড রেসেস ইন দ্য স্ট্রাগল ফর লাইফ। লম্বা নামটা আসলে ডারউইনের তত্ত্বের একটি পূর্ণ সারসংক্ষেপ। সোফি বলল, একটা নামের মধ্যে আসলে অনেক কিছু পুড়ে দিয়েছিলেন তিনি। হ্যাঁ সোফি, তবে সবটা একেবারে না। নামটা দেখে একটা অংশের দিকে নজর দেয়া যাক। প্রথমত তিনি প্রস্তাব করলেন যে সব ধরনের উদ্ভিদ এবং প্রাণীর উদ্ভব হয়েছে পূর্বতন আরও আদিম নমুনা সেগুলো থেকে বায়োলজিক্যাল বিবর্তনের মধ্য দিয়ে। দ্বিতীয়ত তিনি বললেন বিবর্তনটি প্রাকৃতিক নির্বাচনের ফল। সোফি বলল, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ঠিক না? সেটি ঠিক, তবে গোড়াতেই বিবর্তনের ধারণার উপর একটু নজর দেওয়া যাক। এটা কিন্তু একেবারে মৌলিক কোনো ধারণা নয়। জীববিজ্ঞান সংক্রান্ত বিবর্তনের ধারণা কোনো কোনো পরিমণ্ডলে বেশ সাদরেই গৃহীত হচ্ছিল সেই 1800 সাল থেকে। এই ধারণাটির নেতৃস্থানীয় মুখপাত্র ছিলেন ফরাসি বিজ্ঞানী ল্যামার্ক। এমনকি তারও আগে ডারউইনেরই দাদা ইরাসমাস ডারউইন এরকম একটি কথা বলেছিলেন যে উদ্ভিদ এবং প্রাণীর উদ্ভব ঘটেছিল কিছু আদিম প্রজাতি থেকে, কিন্তু এই বিবর্তন কিভাবে হয়েছিল সে ব্যাপারে এদের কেউই গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা দিতে আসেননি। কাজেই পাদ্রীরা তাদেরকে বড় কোনো হুমকি বলে গণ্য করেনি। সোফি বলল, কিন্তু ডারউইন তাদের জন্য হুমকি ছিলেন বুঝি? হ্যাঁ, তাই ছিলেন, এবং সেটি বিনা কারণে নয়। যাজকীয় এবং বৈজ্ঞানিক মহলে উদ্ভিদ এবং প্রাণী জগতের সমস্ত প্রজাতির অপরিবর্তনীয়তার বাইবেলীয় মতই মানা হতো। প্রত্যেকটি প্রাণীজীবন আলাদা আলাদাভাবে একবারেই এবং শেষবারের মতো তৈরি করা হয়েছে। খ্রিস্টীয় এই দৃষ্টিভঙ্গি অবশ্য প্লেটো আর অ্যারিস্টটলের মতবাদের সঙ্গেও সঙ্গতিপূর্ণ। সোফি বলল, কিভাবে? প্লেটোর ভাবতত্ত্বে ধরেই নেওয়া হয়েছে যে সমস্ত প্রাণী প্রজাতি অপরিবর্তনীয়, কারণ সেগুলো তৈরি হয়েছে শাশ্বত ভাব বা আকারের ছবি বা নকশা অনুযায়ী। প্রাণী প্রজাতির অপরিবর্তনীয়তা অ্যারিস্টটলের দর্শনেরই একটি প্রধান স্তম্ভ। কিন্তু ডারউইনের সময় বেশ কিছু পর্যবেক্ষণ এবং আবিষ্কার এই প্রথাগত ধ্যান ধারণাকে পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছিল। সোফি বলল, ডারউইনের সময়ের কোন ধরনের পর্যবেক্ষণ আর আবিষ্কার? সোফি, এই যেমন ধরো, প্রথমত দিন দিন আগের চেয়ে বেশি পরিমাণে ফসিল খুঁড়ে তোলা হচ্ছিল।
কিছু সামুদ্রিক প্রাণীর চিহ্ন স্থলভূমির অনেক ভেতরে আবিষ্কার করে ডারউইন নিজেও যার পণ্যায় অবাক হয়ে গিয়েছিলেন। দক্ষিণ আমেরিকাতেও তিনি একই ধরনের ব্যাপার আবিষ্কার করেছিলেন, আন্দিজ পর্বতমালার অনেক উঁচুতে। সামুদ্রিক প্রাণী আন্দিজ পর্বতমালায় কি করবে? সোফি, তুমি কি বলতে পারো? না। কেউ কেউ বিশ্বাস করতেন যে ওগুলো মানুষ বা কোনো প্রাণী ওখানে ছুঁড়ে ফেলেছে। অন্যরা বিশ্বাস করতেন যে অধার্মিকদের পথভ্রষ্ট করার জন্য ঈশ্বর এসব সামুদ্রিক প্রাণীগুলোর এসব ফসিল আর নানান চিহ্ন তৈরি করেছেন। সোফি বলল, কিন্তু বিজ্ঞানীরা কি বিশ্বাস করতেন? বেশিরভাগ ভূগোলতত্ত্ববিদই একটা মহাবিপর্যয় তত্ত্বকে প্রবল বিশ্বাস করত, আর সেই তত্ত্ব অনুযায়ী পৃথিবী বেশ কিছু বন্যা, ভূমিকম্প এবং অন্যান্য মহাবিপর্যয়ের শিকার হয়েছিল, যা সব ধরনের জীবন ধ্বংস করে ফেলেছিল। বাইবেলে এসবেরই একটি কথা আমরা পড়ি, মহাপ্লাবন আর নোয়ার নৌকা। প্রত্যেক পর্যায়ের পর ঈশ্বর পৃথিবীতে নতুন এবং আরও নিখুঁত উদ্ভিদ আর প্রাণী তৈরি করেছেন। সোফি বলল, তার মানে ফসিলগুলো হচ্ছে এসব মহাবিপর্যয়ের পর আগেকার যেসব প্রাণী বিলুপ্ত হয়ে গেছে সেগুলো রেখে যাওয়া চিহ্ন। ঠিক তাই সোফি। যেমন ধরো, এরকমটা মনে করা হতো যে যেসব প্রাণী নুহের নৌকায় উঠতে পারেনি সেগুলিরই চিহ্ন হচ্ছে এই ফসিলগুলো। কিন্তু ডারউইন যখন বিগল নামের জাহাজে চেপে যাত্রা করলেন, তখন তার সঙ্গে ছিল ইংরেজ জীববিজ্ঞানী স্যার চার্লস লিয়েলের প্রিন্সিপাল অফ জিওলজি এই বইটি। লিয়েল মনে করতেন পাহাড়, পর্বত আর উপত্যকা সহ পৃথিবীর এই বর্তমান ভূতাত্ত্বিক অবস্থা এক অন্তহীন রকমের দীর্ঘ আর ধীর বিবর্তনের ফসল। তার বক্তব্য ছিল, এ পর্যন্ত কত শত যুগ কেটে গেছে সে কথা বিবেচনায় রেখে বলা যায় যে এমনকি নিতান্ত ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনও বিশাল ভূতাত্ত্বিক পরিবর্তন ঘটাতে পারে। সোফি বলল, কোন ধরনের পরিবর্তনের কথা বলেছিলেন তিনি? অ্যালবার্টো বললেন, যে ধরনের শক্তি আজও আমরা দেখতে পাই সেগুলোর কথাই বলেছিলেন তিনি। বাতাস আর আবহাওয়া, গলতে থাকা বরফ, ভূমিকম্প এবং ভূমিস্তরের বৃদ্ধি প্রাপ্তি। তুমি হয়তো একটা ফোঁটা পানির পাথর ক্ষয়ে ফেলার কথা শুনে থাকবে, তবে সেটি জান্তব কোনো শক্তির সাহায্যে নয়, অনবরত ফোঁটায় ফোঁটায় পাথরের উপর পানি পড়ে। লিয়েল বিশ্বাস করতেন যে বহু বছর ধরে ঘটা এ ধরনের ছোট এবং ধীর পরিবর্তনগুলো প্রকৃতির রূপ পুরোপুরি পাল্টে দিতে পারে। তবে কেবল এই তত্ত্বটি দিয়ে একথা ব্যাখ্যা করা গেল না যে ডারউইন সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ আন্দিজ পর্বতমালার অনেক উঁচুতে আবিষ্কার করেছিলেন কেন। কিন্তু ডারউইন এটা সবসময় মনে রেখেছিলেন যে সেই সব ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন নাটকীয় পরিবর্তন আনতে পারে যদি সেগুলোকে যথেষ্ট সময় দেয়া যায়। সোফি বলল, আমার মনে হয় প্রাণীর বিবর্তনের ক্ষেত্রেও একই ব্যাখ্যা দেয়া যেতে পারে। হ্যাঁ, তিনিও সেই রকমই ভেবেছিলেন। আমি আগেই বলেছি, ডারউইন ছিলেন খুবই সতর্ক মানুষ। উত্তর দেবার চেষ্টা করার অনেক আগেই প্রশ্নগুলো করেছিলেন তিনি। সে অর্থে তিনি সমস্ত প্রকৃত দার্শনিকদের পদ্ধতি ব্যবহার করেছিলেন। প্রশ্ন করা জরুরি, কিন্তু সেটির উত্তর দেবার জন্য তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই। সোফি বলল, হ্যাঁ, আমি বুঝতে পারছি। অ্যালবার্টো বললেন, লিয়েলের তত্ত্বের একটি যুগান্তকারী ব্যাপার ছিল পৃথিবীর বয়স। ডারউইনের সময় অনেকেই বিশ্বাস করত যে ঈশ্বর পৃথিবী তৈরি করার পর প্রায় ৬,০০০ বছর পার হয়ে গেছে। অ্যাডাম আর ইভের পরের প্রজন্মগুলো হিসাব করে এই অঙ্কটা বের করেছিল তারা। সোফি অবাক হয়ে বলল, ইস, কি বোকা! ঘটনা ঘটে যাওয়ার পর জ্ঞানী হওয়া খুব সহজ সোফি। ডারউইনের হিসেব মতে পৃথিবীর বয়স ৩০ কোটি বছর, কারণ অন্তত একটা ব্যাপার স্পষ্ট ছিল তার কাছে, লিয়েলের ধীর ভূতাত্ত্বিক বিবর্তন এবং ডারউইনের নিজস্ব বিবর্তনের তত্ত্ব কোনোটি ধোপে টেকে না যদি না অসম্ভব রকমের লম্বা সময়কে হিসেবের মধ্যে ধরা না হয়। সোফি বলল, আজকে আমরা জেনেছি পৃথিবীর বয়স কত? অ্যালবার্টো বললেন, আজ আমরা জানি যে পৃথিবীর বয়স ৪.৬ বিলিয়ন বছর। সোফি বলল, ওরে বাবা! এ পর্যন্ত আমরা সোফি জীববিজ্ঞান সংক্রান্ত বিবর্তনের পক্ষে ডারউইনের যুক্তিগুলোর একটির দিকে নজর দিয়েছি, যা হল পাথরের বিভিন্ন স্তরে ফসিলের স্তরীভূত সঞ্চয়। আরেকটি যুক্তি হল জীবন্ত প্রজাতিগুলোর ভৌগোলিক বণ্টন। আর এই জায়গাতেই ডারউইনের বৈজ্ঞানিক অভিযাত্রা নতুন আর অত্যন্ত ব্যাপক উপাত্ত জোগাতে পেরেছিল। তিনি তার নিজের চোখে দেখেছেন যে একই এলাকায় একটি প্রজাতির বিভিন্ন প্রাণীর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম তফাৎ থাকতে পারে। বিশেষ করে ইকুয়েডরের পশ্চিমে গালাপাগোস দ্বীপপুঞ্জগুলোতে খুবই মজার কিছু ব্যাপার তিনি লক্ষ্য করেন। সোফি বলল, বলুন না সেগুলোর কথা।
গ্যালাপাগোস দ্বীপপুঞ্জগুলো কিন্তু নিবিড় আগ্নেয় দ্বীপের একটি দল, কাজেই সেখানকার উদ্ভিদ এবং প্রাণীগুলোর মধ্যে তেমন কোনো বড় পার্থক্য নেই। কিন্তু ডারউইন আগ্রহ ছিলেন ছোট ছোট পার্থক্যের ব্যাপারে। সবকটি দ্বীপেই তিনি দৈত্যাকার সব কচ্ছপের দেখা পেলেন, যেগুলো দ্বীপভেদে সামান্য হলেও অন্যরকম। তাহলে কি একক দ্বীপের জন্য ঈশ্বর ভিন্ন প্রজাতির কচ্ছপ তৈরি করেছিলেন? সোফি বলল, সে ব্যাপারে তো আমারও সন্দেহ আছে। শোনো সোফি, গালাপেগোসের পাখিদের জীবনযাত্রা সম্পর্কে ডারউইনের পর্যবেক্ষণ আরও আকর্ষণীয়। গালাপেগোস ফিন্স নামের পাখিগুলো অন্যরকম, বিশেষত ঠোঁটের গড়নের দিক দিয়ে। ডারউইন দেখালেন যে এই ভিন্নতা নানান দ্বীপে ফিনগুলো যেভাবে তাদের খাবার সংগ্রহ করে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। গির্জার চূড়োর মতো সরু পাশওয়ালা মোটা ফিনের প্রধান খাদ্য পাইন গাছের মোচাকৃতি ফলের বীজ। ছোট ছোট ওয়ার্বলার ফিন্স বাঁচে পোকামাকড় খেয়ে, আর গেছো ফিন্স পাখি বাঁচে গাছের বাকল ডালপালা খুঁটে বের করা উই পোকা খেয়ে। প্রজাতিগুলোর প্রত্যেকটি পাখিরই রয়েছে সেটির গ্রহণ করা খাদ্যের সঙ্গে পুরোপুরি মানানসই ঠোঁট। এসব ফিন্স কি একটি মাত্র প্রজাতি থেকে এসেছে, এবং সেই ফিন্সগুলো কি যুগ যুগ ধরে বিভিন্ন দ্বীপে তাদের পরিবেশের সঙ্গে এমনভাবে নিজেদের মানিয়ে নিয়েছে যাতে করে নতুন প্রজাতির ফিন্সের উদ্ভব ঘটতে পারে? সোফি বলল, ডারউইন নিশ্চয়ই সেই সিদ্ধান্তেই পৌঁছেছিলেন, তাই না? হ্যাঁ সোফি, সম্ভবত ওখানে গালাপাগোস দ্বীপপুঞ্জেই ডারউইনবাদী হয়ে উঠেছিলেন। তিনি আরও লক্ষ্য করেছিলেন যে ওখানকার প্রাণীকুলের সঙ্গে দক্ষিণ আমেরিকায় তার দেখা নানান প্রজাতির অসম্ভব মিল রয়েছে। সত্যি সত্যি কি ঈশ্বর এই সমস্ত প্রাণীকে পরস্পরের থেকে খানিকটা ভিন্ন হিসেবে একবারই তৈরি করেছিলেন, নাকি কোনো বিবর্তন ঘটেছিল? সব প্রজাতি অপরিবর্তনীয় এ ব্যাপারে ক্রমেই সন্দেহ বাড়তে থাকে ডারউইনের। কিন্তু এ ধরনের একটি বিবর্তন কি করে ঘটল সে বিষয়ে তার কাছে সেরকম কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা ছিল না। তবে পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্যে যে একটি সম্পর্ক রয়েছে সেরকম ইঙ্গিত দেওয়ার মতো আরেকটি বিষয় রয়েছে। সোফি বলল, সেটি কি? শোনো, স্তন্যপায়ী প্রাণীদের ভ্রূণের বিকাশ। তুমি যদি কুকুর, বাদুড়, খরগোশ আর মানব ভ্রূণের প্রাথমিক অবস্থা সেগুলোর মধ্যে তুলনা করো, তাহলে দেখতে পাবে দেখতে সেগুলো এতটাই একরকম যে কোনটি কিসের ভ্রূণ সেটি বলা শক্ত। বেশ পরিণত অবস্থার আগ পর্যন্ত তুমি বলতে পারবে না কোনটি মানব ভ্রূণ আর কোনটা খরগোশের। এর থেকে কি এটা বোঝা যায় না যে আমরা দূরবর্তী স্বজন? সোফি বলল, কিন্তু এই বিবর্তনটি কি করে ঘটল সেটির ব্যাখ্যা কি কখনো তার কাছে ছিল না? অ্যালবার্টো বললেন, দীর্ঘ সময়ের ব্যবধানে সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন বড়সড় পার্থক্য ঘটাতে পারে, এই মর্মে লিয়েল যে তত্ত্ব দিয়েছিলেন সেটি নিয়ে ক্রমাগত ভেবে যাচ্ছিলেন ডারউইন। কিন্তু সাধারণ একটি নীতি বা নিয়ম হিসেবে কাজ করবে এরকম কোনো ব্যাখ্যা বের করতে পারছিলেন না তিনি। ফরাসি প্রাণীবিদ ল্যামার্ক এর তত্ত্বের কথা জানা ছিল তার, আর এই তত্ত্ব অনুযায়ী বিভিন্ন প্রজাতি তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বৈশিষ্ট্যের বিকাশ ঘটিয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, জিরাফ লম্বা গলার বিকাশ ঘটিয়েছে কারণ প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা গাছের পাতা খাওয়ার জন্য গলা বাড়িয়ে দিয়েছে। ল্যামার্ক মনে করতেন যে প্রতিটি প্রাণী নিজের চেষ্টায় যেসব বৈশিষ্ট্য অর্জন করে সেগুলো পরবর্তী প্রজন্মে চলে যায়। কিন্তু বংশগতির এই অর্জিত বৈশিষ্ট্যের সূত্র ডারউইন প্রত্যাখ্যান করলেন, কারণ এত বড় একটি দাবির পক্ষে ল্যামার্ক কোনো প্রমাণ দেখাতে পারেননি। অবশ্য ডারউইন আরেকটি আরও বেশি সুস্পষ্ট একটি চিন্তাধারার দিকে এগোতে শুরু করেছিলেন। এক হিসেবে তুমি বলতে পারো যে বিভিন্ন প্রজাতির বিবর্তনের আসল মেকানিজমটা একেবারে তার নাকের ডগাতেই দাঁড়িয়েছিল। সোফি বলল, তাহলে সেটা কি? সোফি, আমি বরং চাই তুমি নিজেই সেটা বের করো। সেজন্যই আমি তোমাকে জিজ্ঞেস করছি, ধরো তোমার 3টি গরু আছে, কিন্তু 2টোর বেশি গরুকে খাওয়ানোর মতো পশু খাদ্য তোমার নেই। এই অবস্থায় তুমি কি করবে? সোফি বলল, আমার মনে হয় তখন একটা গরুকে জবাই করে ফেলতে হবে আমাকে। বেশ সোফি, কিন্তু কোনটাকে তুমি জবাই করবে? সোফি বলল, মনে হয় যেটা সবচেয়ে কম দুধ দেয় সেটাকে। অ্যালবার্টো বললেন, তাই? সোফি বলল, হ্যাঁ, সেটাই তো যুক্তিযুক্ত, তাই না? সোফি, ঠিক একই কাজটা 1000 বছর ধরে করে এসেছে মানুষ। তবে তোমার ওই 2 গরুর কাহিনী এখনো শেষ হয়নি। ধরো তোমার ইচ্ছে হলো এই 2টো গরুর মধ্যে একটার বাছুর হওয়ানো দরকার, কোনটাকে বেছে নিবে তুমি? সোফি বলল, যেটা সবচেয়ে বেশি দুধ দেয় সেটার, তাতে করে সেটির বাছুরও হয়তো বেশি দুধ দিত। তার মানে সোফি, যেটি বেশি দুধ দেয় সেটি তোমার বেশি পছন্দের গরু। এবার আরও একটি প্রশ্ন,
তুমি যদি একজন শিকারী হতে আর তোমার দুটো গানডগ থাকতো, তাহলে সেই দুটোর মধ্যে একটাকে অন্য কাউকে দিতে হলে নিজের জন্য কোন কুকুরটা রাখতে তুমি? সোফি বলল, আমি যে ধরনের প্রাণী শিকার করি সেগুলো খুঁজে আনায় যেটা সেরা সেটাই নিশ্চয়ই আমার জন্য রেখে দিতাম। ঠিক তাই সোফি, দুটো গানডগের মধ্যে যেটা ভালো সেটির প্রতি পক্ষপাত দেখাতে তুমি। ঠিক একইভাবে 10,000 বছরেরও বেশি সময় ধরে লোকে গৃহপালিত জীবজন্তুর বংশবৃদ্ধি ঘটিয়েছে। মুরগি কিন্তু চিরকাল সপ্তাহে 5 দিন ডিম দেয়নি। ভেড়া সবসময় এত উলদিত না, আর ঘোড়া আজ যেমন শক্তিশালী দ্রুতগামী তেমনটা সবসময় ছিল না। ব্রিডাররা একটা কৃত্রিম নির্বাচন করেছে। উদ্ভিদ রাজ্যের বেলাতেও একই কথা প্রযোজ্য। ভালো আলু বীজ থাকতে খারাপ আলু কেউ রোপণ করে না, এবং যে গম গাছে শস্য দানা নেই সেটি কেটে সময় নষ্ট করে না কেউ। ডারউইন বললেন, দুটো গরু, গমের দুটো ছড়া, দুটো কুকুর এবং দুটো ফিনিশ পাখি কখনোই পুরোপুরি একরকম হতে পারে না। প্রকৃতি এক বিপুল বৈচিত্র্যের বিস্তার তৈরি করে, এমনকি একই প্রজাতির 2 সদস্য কখনো পুরোপুরি এক নয়। সম্ভবত তুমি নিজেও সেটি বুঝতে পারছ যখন নীল তরলটা খেলে তখন। সোফি বলল, ঠিক। তো ডারউইন এবার নিজেকেই প্রশ্ন করলেন, প্রকৃতিও কি তাহলে একই পদ্ধতিতে কাজ করছে? এটা কি সম্ভব যে কোন সদস্য বাঁচবে সেটি ঠিক করে প্রকৃতি একটি প্রাকৃতিক নির্বাচন করে? আর বহুদিনব্যাপী এ ধরনের একটি নির্বাচন কি নতুন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর সৃষ্টি করতে পারে? সোফি বলল, আমার মনে হয় প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ। অ্যালবার্টো বললেন, ডারউইন তখনও ভেবে উঠতে পারেননি এরকম একটি প্রাকৃতিক নির্বাচন ঠিক কিভাবে ঘটতে পারে। কিন্তু 1838 অক্টোবরে বিগল জাহাজে ফেরার ঠিক 2 বছর পর ঘটনাক্রমে জনসংখ্যা বিষয়ক বিদ্যায় বিশেষজ্ঞ টমাস ম্যালথাসের একটি ছোট্ট বই তার নজরে আসে। বইটার নাম অ্যান এসে অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন। রচনাটির আইডিয়া ম্যালথাস পেয়েছিলেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের কাছ থেকে, সেই আমেরিকান ভদ্রলোকের কাছ থেকে যিনি অন্যান্য অনেক জিনিসের সঙ্গে লাইটনিং কন্ডাক্টর আবিষ্কার করেছিলেন। ফ্র্যাঙ্কলিন মন্তব্য করেছিলেন যে প্রকৃতিতে যদি নিয়ন্ত্রক কোনো উপাদান বা লিমিটিং ফ্যাক্টর না থাকত, তাহলে উদ্ভিদ বা প্রাণীর একটি প্রজাতি ছড়িয়ে পড়ত গোটা বিশ্বে, কিন্তু অনেক প্রজাতি থাকায় সেগুলো একটি আরেকটির ভারসাম্য বজায় রাখে। ম্যালথাস এই ধারণাটিরই বিকাশ ঘটিয়ে সেটিকে জনসংখ্যার ক্ষেত্রে প্রয়োগ করেছেন। তিনি বিশ্বাস করতেন যে সন্তান উৎপাদনের ক্ষমতা মানুষের এত বেশি যে যত শিশু বেঁচে থাকতে পারে সবসময় তার চেয়ে বেশি বেশি শিশু জন্মগ্রহণ করে। খাদ্য উৎপাদন যেহেতু কখনোই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে না, তাই তিনি মনে করতেন যে অসংখ্য শিশু যে মৃত্যুমুখে পতিত হবে সেটি নিয়েও তিনি দৃষ্ট। যারা বড় হওয়ার জন্য বেঁচেছিল এবং সেই সঙ্গে জাতিটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করেছিল, তারাই অতএব অস্তিত্বের লড়াইয়ে সবার সেরা। আসলে কিন্তু এটাই ছিল সেই সার্বজনীন মেকানিজম ডারউইন যার খোঁজ করেছিলেন। বিবর্তন কিভাবে ঘটে তার ব্যাখ্যা ছিল এখানেই, আর সেটি হলো এই যে বিবর্তনটা ঘটেছিল জীবন রক্ষার সংগ্রামে প্রাকৃতিক নির্বাচনের কারণে। যে সংগ্রামে তারাই বেঁচে থাকবে এবং নিজেদের জাতিকে বাঁচিয়ে রাখতে পারবে যারা তাদের পারিপার্শ্বিকের সঙ্গে সবচেয়ে ভালোভাবে খাপ খাওয়াতে পারে। এটা ছিল দ্য অরিজিন অফ স্পিসিজে উপস্থাপন করা তার দ্বিতীয় তত্ত্ব। তিনি লেখেন, পরিচিত সমস্ত প্রাণীর মধ্যে হাতিকেই সবচেয়ে ধীরগতি সম্পন্ন বংশবৃদ্ধিকারী হিসেবে গণ্য করা হয়, কিন্তু এটার যদি 2টো শাবক থাকে এবং সেগুলো 100 বছর বাঁচে, তাহলে 740 থেকে 750 বছর পরে প্রথম জোড়া থেকে জন্ম নেওয়া জীবিত হাতির সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় 1,90,00,000। সোফি বলল, একটা কডমাছের হাজার হাজার ডিমের কথা তো বলাই বাহুল্য। অ্যালবার্টো বললেন, ডারউইনের পর যে প্রস্তাবনাটা উপস্থাপন করলেন তা হল যে প্রজাতির সদস্যরা দেখতে সবচেয়ে একরকম তাদের পক্ষে এই টিকে থাকা সংগ্রামটা প্রায়শই সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায়। একই খাদ্যের জন্য যুদ্ধ করতে হয় তাদের, সেখানে সামান্যতম সুবিধাও, এই যেমন সূক্ষ্মাতি সূক্ষ্ম তফাৎ, সেটির পুরো প্রাপ্যতা তারা পায়। বেঁচে থাকার সংগ্রাম যত তীব্র হবে, নতুন প্রজাতির বিবর্তন তত তাড়াতাড়ি হবে, আর তাতে করে সবচেয়ে ভালোভাবে খাপ খাইয়ে নিতে পেরেছে যে সেই টিকে যাবে, বাকিরা বিলুপ্ত হবে। সোফি বলল, খাবার যত কম থাকবে আর প্রজাতিটি যত বড় হবে তত তাড়াতাড়ি বিবর্তন ঘটবে। হ্যাঁ সোফি, কিন্তু এটা শুধু খাবারের প্রশ্ন নয়, অন্য প্রাণীর খাদ্যে পরিণত না হওয়াটাও ঠিক একই রকম গুরুত্বপূর্ণ হতে পারে। এই যেমন ধরো, সুরক্ষা বা নিরাপত্তামূলক ছায়াবরণ থাকা, দ্রুত দৌড়াতে পারা,
শত্রু প্রাণী চিহ্নিত করতে পারা, কিংবা শেষ পর্যন্ত চরম অবস্থাটা যদি এসেই পড়ে নিজের মাংসের একটা অরুচিকর স্বাদ থাকা। শিকারী প্রাণীদের মেরে ফেলতে পারে এমন বিষ থাকাটাও বেশ কাজের, কিন্তু এজন্যই অসংখ্য ক্যাকটাস বিষাক্ত, বুঝলে সোফি? বস্তুত মরুভূমিতে প্রায় কিছুই জন্মাতে পারে না, তাই বিশেষত এই প্রজাতিটি উদ্ভিদভোজী প্রাণীর কাছে বেশ অসহায়। সোফি বলল, তাই তো মনে হয় বেশিরভাগ ক্যাকটাসেরই অবশ্য কাঁটাও আছে। স্পষ্টতই সোফি, বংশবৃদ্ধি করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদের পরাগায়নের উদ্ভাবনী ক্ষমতার ব্যাপারটিও ডারউইন বেশ বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেছিলেন। যেসব পোকামাকড় পরাগায়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, সেগুলো আকৃষ্ট করার জন্য ফুল উজ্জ্বল রং নিয়ে জ্বলজ্বল করে আর মতিচ্ছন্নকারী সুবাস ছড়ায়। নিজের প্রজাতিকে দীর্ঘস্থায়ী করতে পাখিরা সুরেলা কণ্ঠে ডাকে। গাভীর প্রতি কোনো আকর্ষণহীন, শান্তশিষ্ট, বিষণ্ণ কোনো ষাঁড়ের যে বংশতালিকা সম্পর্কেও আগ্রহ থাকবে না সে কথা বলাই যায়, কারণ এরকম বৈশিষ্ট্যের অধিকারী হলে সেটির বংশ হঠাৎ করে বিলুপ্ত হয়ে যাবে। ষাঁড়ের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যৌন পরিপক্কতা অর্জন করা এবং নিজের প্রজাতিকে বাঁচিয়ে রাখার জন্য বংশবৃদ্ধি করে চলা। এটা একটা রিলে রেসের মতো ব্যাপার। যারা কোনো না কোনো কারণে তাদের জিন চালিয়ে নিতে পারে না, তারা ক্রমাগতভাবে বাদ পড়তে থাকে, আর এভাবেই প্রজাতিটি পরিশুদ্ধ হতে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের একটি, যা টিকে থাকা ভিন্ন রূপের মধ্যে ক্রমাগতভাবে জমতে থাকে, সংরক্ষিত হতে থাকে। সোফি বলল, তার মানে সবকিছু আরও ভালো হতে থাকে? অ্যালবার্টো বলল, এই নিরন্তর নির্বাচনের ফল হচ্ছে এই যে, যারা একটি বিশেষ পরিবেশের বা বিশেষ ইকোলজিক্যাল স্থানের সঙ্গে সবচেয়ে ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারবে, তারাই দীর্ঘমেয়াদে সেই পরিবেশে নিজেদের প্রজাতিকে টিকিয়ে রাখতে পারবে। কিন্তু এক পরিবেশে যা সুবিধা, অন্য পরিবেশে তা নাও থাকতে পারে। কিছু কিছু গালাপাগোস ফিনিশের জন্য উঠতে পারাটা ছিল খুবই জরুরি, কিন্তু খাবার যদি মাটির ভেতর খুঁড়ে খেতে হয় এবং কোনো শিকারী প্রাণী না থাকে, তাহলে ওড়ার ব্যাপারে ভালো হওয়াটা তেমন কোনো দরকারি ব্যাপার নয়। এই দীর্ঘ সময়ে কেন এতগুলো বিভিন্ন প্রাণী প্রজাতির উদ্ভব ঘটেছে তার ঠিক ঠিক কারণ হচ্ছে প্রাকৃতিক পরিবেশের এই অসংখ্য একান্ত স্থান। সোফি বলল, কিন্তু তারপরেও মানব জাতি কিন্তু একটি। সোফি, তার কারণ হলো জীবনের নানা পরিবেশে মানিয়ে নেওয়ার একটি অনন্য সাধারণ গুণ আছে মানুষের। ডারউইনকে যেসব ব্যাপার সবচেয়ে অবাক করেছিল তার মধ্যে একটি হচ্ছে টিয়েরা ডেল ফিওগেতে ইন্ডিয়ানদের এত ভয়ঙ্কর আবহাওয়ার মধ্যেও বেঁচে থাকাটা। কিন্তু তার অর্থ এই নয় যে সব মানুষই একরকম। যারা বিষুবরেখার কাছাকাছি বাস করে তাদের চামড়ার রং উত্তরাঞ্চলের মানুষের চেয়ে কালো। তার কারণ কালো চামড়া তাদের সূর্যের তাপ থেকে রক্ষা করে। যেসব শ্বেতাঙ্গ দীর্ঘ সময়ের জন্য সূর্যালোকে থাকে তাদের ক্যান্সার হওয়ার আশঙ্কা বেশি। সোফি বলল, উত্তরের দেশগুলোতে থাকলে সাদা চামড়ায় কি একই সুবিধা পাওয়া যায়? হ্যাঁ সোফি, নইলে দুনিয়ায় সবার গায়ে চামড়াই কালো হতো। সাদা চামড়া খুব তাড়াতাড়ি সান ভিটামিন তৈরি করে, এবং যেখানে সূর্য প্রায় দেখাই যায় না সেখানে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। তবে ইদানিং আর ব্যাপারটা অত গুরুত্বপূর্ণ নেই। তার কারণ আমাদের খাদ্যের ভেতরেই যাতে সান ভিটামিন থাকে সে ব্যাপারটা আমরা নিশ্চিত করতে পারি। কিন্তু প্রকৃতির কোনো কিছুই আকস্মিক নয়। প্রতিটি জিনিসই অগণিত প্রজন্ম ধরে ঘটা অসংখ্য পরিবর্তনের ফল। সোফি বলল, ব্যাপারটা চিন্তা করলে সত্যি খুব আশ্চর্য লাগে। সত্যি তো সোফি। তো এবার আমরা কয়েকটা কথায় ডারউইনের তত্ত্বের একটা সারসংক্ষেপ দাঁড় করাই, চলো। আমরা বলতে পারি যে পৃথিবীতে প্রাণীর বিবর্তনের পেছনে কাঁচামাল বা রসদ ছিল একই প্রজাতির ভেতর প্রাণী বিশেষের নিরন্তর বৈচিত্র্য, আর সেই সঙ্গে বহু সংখ্যক বংশধর, যার অর্থ হচ্ছে এদের ভগ্নাংশ মাত্রের বেঁচে থাকা বা টিকে থাকা। বিবর্তনের পেছনে প্রকৃত মেকানিজম বা অনুপ্রেরণা তাই বেঁচে থাকার সংগ্রামে প্রাকৃতিক নির্বাচন। এই নির্বাচনই এটা নিশ্চিত করেছে যে সবচেয়ে শক্তিশালী বা যোগ্যতমই টিকে থাকতে পারছে। সোফি বলল, ব্যাপারটা অঙ্কের মতোই লজিক্যাল। তা অরিজিন অফ স্পিসিস বইটাকে লোকে কিভাবে নিয়েছিল সে সময়? তিক্ত বিতর্কের জন্ম দিয়েছিল বইটা। চার্চ তো প্রচণ্ডভাবে প্রতিবাদ জানিয়েছিল, আর বিজ্ঞান জগৎ বিভক্ত হয়ে গিয়েছিল পরিষ্কার দুটো শিবিরে। সেটা অবশ্য আশ্চর্যের কিছু নয়। শত হলেও সৃষ্টির ব্যাপারটা থেকে ঈশ্বরকে অনেক দূরে সরিয়ে এনেছিলেন ডারউইন।
অবশ্য কিছু কিছু লোক কথা স্বীকার করেছিলেন যে একটি নির্দিষ্ট সত্তা তৈরি করার চেয়ে নিজস্ব সহজাত বিবর্তনমূলক সম্ভাবনা সম্পন্ন কিছু তৈরি করাটা নিশ্চয়ই আরও বেশি মহৎ বড় কাজ। হঠাৎ করে চেয়ার থেকে লাফিয়ে উঠল সোফি। ওই যে দেখুন, চেঁচিয়ে উঠল সে। জানালার বাইরের দিকে আঙ্গুল তুলে দেখালো সে। লেকের পাশে একটা পুরুষ আর একটা নারী হাত ধরাধরি করে হাঁটছে, একেবারে নগ্ন তারা। আলবার্টো বললেন, ওরা হচ্ছে অ্যাডাম আর ইভ। ওরাও ধীরে ধীরে বাধ্য হয়েছে ছোট্ট রেড রাইডিং হুড আর অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের সঙ্গে নিজেদের ভাগ্যকে জড়াতে। সেজন্যই এখানে দেখা যাচ্ছে ওদের। ওরা কি করে তা দেখার জন্য জানালার কাছে চলে এলো সোফি, কিন্তু শীঘ্রই গাছগুলোর ভেতরে হারিয়ে গেল তারা। সোফি বলল, তার কারণ কি এই যে জীবজন্তু থেকেই মানুষের উদ্ভব হয়েছে বলে ডারউইন বিশ্বাস করতেন? অ্যালবার্টো বললেন, 1871 প্রকাশিত হয় ডারউইনের দ্য ডিসেন্ট অফ ম্যান। এই বইতে তিনি মানুষ আর জীবজন্তুর মধ্যে প্রবল সাদৃশ্যের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করেন। প্রচার করেন এই তত্ত্ব যে মানুষ আর নরাকার বানর নিশ্চয়ই কোনো এক সময় একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়েছিল। এরই কাছাকাছি সময়ে বিলুপ্ত এক ধরনের মানুষের ফসিলে পরিণত হওয়া খুলি প্রথমবারের মতো পাওয়া গেল, প্রথমে রক অফ জিব্রাল্টারে, আর তার কিছুদিন পর জার্মানির নিয়ান্ডারথালে। অবাক করা ব্যাপার হলো 1859-এ ডারউইন যখন দ্য অরিজিন অফ স্পিসিস প্রকাশ করেছিলেন, তখন প্রতিবাদের যে ঢেউ উঠেছিল তার চেয়ে 1879-এর প্রতিবাদ অনেক কম শোনা গেল। অথচ জীবজন্তু থেকে মানুষের উদ্ভূত হওয়ার ব্যাপারটি কিন্তু প্রথম বইতেও প্রচ্ছন্নভাবে বলা ছিল। আর আমি তো আগেই বলেছি, 1882-তে ডারউইন যখন মারা যান, তখন বিজ্ঞানের একজন পথিকৃতের যথাযোগ্য মর্যাদায় তাকে সমাহিত করা হয়। সোফি বলল, শেষ পর্যন্ত তাহলে সম্মান এবং মর্যাদা তিনি পেয়েছিলেন? হ্যাঁ সোফি, শেষ পর্যন্ত। কিন্তু তার আগে তাকে অবশ্য ইংল্যান্ডের সবচেয়ে বিপজ্জনক মানুষ বলেও বর্ণনা করা হয়েছিল। সোফি বলল, বলেন কি? উচ্চবিত্ত শ্রেণীর এক মহিলা লিখেছিলেন, আশা করা যায় ব্যাপারটা সত্যি নয়, তবে যদি সত্যি হয় তাহলে আশা করা যাক কথাটা সাধারণ মানুষ জানবে না। বিশিষ্ট একজন বিজ্ঞানীও এই রকম মত প্রকাশ করলেন যে এটা বিব্রতকর আবিষ্কার। এটা সম্পর্কে যত কম বলা যায়, যত কম ভাবা যায়, ততই মঙ্গল। সোফি হেসে বলল, মানুষ যে উট পাখির আত্মীয় সেটি তো প্রমাণ হয়ে যায় এই ঘটনায়। অ্যালবার্টো হেসে বললেন, ভালো বলেছ সোফি, তবে আমাদের পক্ষে এ ধরনের কথা বলা এখন খুব সহজ। অথচ তখন কিন্তু হঠাৎ করেই লোকজনকে বুক অফ জেনেসিস সম্পর্কে তাদের ধারণা পাল্টাতে বলা হলো। তরুণ লেখক জন রাস্কিন ব্যাপারটাকে এভাবে উপস্থাপন করলেন, শুধু যদি ভূতত্ত্ববিদরা আমাকে একা থাকতে দিত, বাইবেলের প্রতিটি চরণের পরেই আমি তাদের হাতুড়ির আঘাতের শব্দ শুনতে পাই। সোফি বলল, আর সেই হাতুড়ির বাড়ির শব্দের মানে ছিল ঈশ্বরের বাণীর ব্যাপারেই তার সন্দেহ, তাই না? অ্যালবার্টো বললেন, খুব সম্ভব সেটি বুঝিয়েছিলেন তিনি। কারণ শুধু যে সৃষ্টির আক্ষরিক ব্যাখ্যায় ভারসাম্যহীন হয়ে পড়েছিল তা নয়, ডারউইনের তত্ত্বের সারবস্তু ছিল এই যে পুরোপুরি এলোপাথারি বৈচিত্র্যই শেষ পর্যন্ত মানুষ সৃষ্টি করেছিল। আর তাছাড়া ডারউইন মানুষকে অস্তিত্বের জন্য লড়াইয়ের মতো অনুভূতিহীন একটা কিছুর সৃষ্টি বলে প্রতিপন্ন করেছিলেন। সোফি বলল, এরকম এলোপাথারি বৈচিত্র্যগুলোর উদ্ভব কিভাবে হলো সে সম্পর্কে ডারউইন কি বলেছেন? সোফি, বংশগতি সম্পর্কে ডারউইনের ধারণা তখন নিতান্তই আবছা ছিল। শঙ্কর উৎপাদনের সময় কিছু একটা ঘটে। একজন বাবা আর একজন মা কখনো একবারে তাদের মতো দুটো সন্তান পান না, সামান্য তফাৎ সবসময় ঘটে। অন্যদিকে একইভাবে আসলে নতুন কিছু তৈরি করা বেশ কঠিন। তাছাড়া কিছু কিছু উদ্ভিদ এবং প্রাণী রয়েছে যারা পরাগায়নের অথবা স্রেফ কোষ বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে। বিভিন্নতা বা বৈচিত্র্য কিভাবে ঘটে সে ব্যাপারে ডারউইনের তত্ত্বকে প্রতিস্থাপিত করেছে তথাকথিত নব্য ডারউইনবাদ। সেটি আবার কি? সোফি, সমস্ত জীবন আর বংশবৃদ্ধি মূলত কোষ বিভাজনের ব্যাপার। একটি কোষ যখন দুটি কোষে বিভক্ত হয়, ঠিক তখন একই বংশগত জিন উপাদান দিয়ে তৈরি হয় হুবহু একই রকমের দুটি কোষ। তার মানে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ নিজেই নিজের প্রতিরূপ তৈরি করে। কিন্তু মাঝে মাঝে এই প্রক্রিয়াতে ঘটে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অগণিত ভুল। তাতে করে অনুরূপ কোষটি মূল কোষের অবিকল প্রতিরূপ হতে পারে না। আধুনিক জীববিজ্ঞানের ভাষায় একে বলে মিউটেশন বা পরিব্যক্তি।
হয় মিউটেশনগুলো পুরোপুরি অবান্তর, আর নয়তো সেগুলো ব্যক্তিবিশেষের আচার ব্যবহারের লক্ষণীয় পরিবর্তন ঘটাতে পারে, একেবারে ক্ষতিকর হতে পারে। আর তাছাড়া এই মিউট্যান্টগুলো বড় বড় বংশধরদের মধ্যে থেকে ক্রমাগতভাবে বাদ পড়তে পারবে। আমাদের অনেক অসুখেরই এখন কারণ মিউটেশন। তবে মাঝে মাঝে একটা মিউটেশন বিশেষ কোনো প্রজাতির বিশেষ একটা সদস্যকে ঠিক সেই বাড়তি ইতিবাচক বৈশিষ্ট্যটি দান করতে পারে, যা বেঁচে থাকার সংগ্রামে নিজের বৈশিষ্ট্যকে টিকিয়ে রাখার জন্য জরুরি হয়। জিরাফের লম্বা গলা কেন, সে সম্পর্কে ল্যামার্কের ব্যাখ্যা ছিল এই যে, জিরাফকে সবসময়ই ওপরের দিকে গলা বাড়াতে হয়েছে। কিন্তু ডারউইনের মতবাদ অনুযায়ী এ ধরনের কোনো বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে পরের প্রজন্ম পাবে না। ডারউইন বিশ্বাস করতেন যে জিরাফের লম্বা গলা একটা ভিন্নতা বা বৈচিত্র্যের ফল। নব্য ডারউইনবাদ এই বিশ্বাসটি ত্রুটি দূর করল ঠিক ওই বিশেষ ভিন্নতার একটি পরিষ্কার কারণ দেখিয়ে দিয়ে। সোফি বলল, মিউটেশন। হ্যাঁ সোফি, বংশগত উপাদানগুলোতে পুরোপুরি এলোপাথারি কিছু পরিবর্তন জিরাফের কোনো এক পূর্বপুরুষকে গড়পড়তা গলার চেয়ে সামান্য লম্বা এক গলা দিয়েছিল। খাদ্য যখন সীমিত, তখন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। যে জিরাফ গাছের সবচেয়ে উঁচু অংশে পৌঁছতে পেরেছিল, সেটি সবচেয়ে ভালোভাবেই টিকতে পেরেছিল। আমরা আরও কল্পনা করতে পারি কিভাবে এ ধরনের আদিম জিরাফ মাটি খুঁড়ে খাবার খুঁজে বের করার ক্ষমতা অর্জন করেছিল। দীর্ঘদিন আগে বিলুপ্ত হয়ে গেছে এরকম একটি প্রাণী প্রজাতি লম্বা একটা সময়ের ব্যবধানে দুটো প্রজাতিতে পরিণত হতে পারে। প্রাকৃতিক নির্বাচন কিভাবে কাজ করতে পারে সে ব্যাপারে আরও সাম্প্রতিক কিছু উদাহরণের দিকে আমরা নজর দিতে পারি। সোফি বলল, বলুন। শোনো, ব্রিটেনে পেপার্ড মথ নামে বিশেষ ধরনের প্রজাপতি আছে। রূপালী বার্চ গাছের গুড়ি খেয়ে এরা জীবন ধারণ করে। 18 শতকে বেশিরভাগ পেপার্ড মথের গায়ের রং ছিল রূপালী ধূসর। কারণ কি আন্দাজ করতে পারো সোফি? সোফি বলল, যাতে করে ক্ষুধার্ত পাখিরা সহজে চিনতে না পারে। অ্যালবার্টো বললেন, কিন্তু মাঝে মাঝেই হঠাৎ করে ঘটে যাওয়া মিউটেশনের জন্য অপেক্ষাকৃত কালো কিছু পেপার্ড মথও জন্মাত। সেই অপেক্ষাকৃত কালো প্রজাতিগুলোর বরাতে কি ঘটেছিল বলতে পারো? সোফি বলল, অন্যগুলোর তুলনায় তাদের সহজেই দেখা যেত, ফলে আরও সহজে ওগুলো ছু মেরে তুলে নিত ক্ষুধার্ত পাখিগুলো। হ্যাঁ সোফি, কারণ সেই পরিবেশ যেখানে বার্চ গাছের গুঁড়িগুলো ছিল রূপালী রঙের, অপেক্ষাকৃত কালো রঙটা সুবিধাজনক বৈশিষ্ট্য ছিল না। কাজেই সবসময় অপেক্ষাকৃত হালকা রঙের পেপার্ড মথের সংখ্যাই বেশি থাকত। কিন্তু তারপর হঠাৎ একটা ঘটনা ঘটল সেই পরিবেশে। বেশ কিছু জায়গায় রূপালী গুঁড়িগুলো কলকারখানার কালিঝুলির কারণে কালো হয়ে যেতে লাগলো। সেই রূপালী পেপার্ড মথগুলোর তখন কি হলো বলে তোমার মনে হয়? সোফি বলল, অপেক্ষাকৃত কালোগুলোর পোয়া 12 হলো। হ্যাঁ সোফি, কাজেই সংখ্যায় বাড়তে খুব বেশি সময় লাগলো না ওদের। 1848 থেকে 1948-এর মধ্যে 100 বছরে কিছু কিছু জায়গায় কালো পেপার্ড মথের অনুপাত 1 থেকে বেড়ে 99 গিয়ে ঠেকল। পরিবেশ বদলে গিয়েছিল, ফলে হালকা রঙের হওয়াটা সুবিধাজনক ব্যাপার রইল না, আর তার উল্টোটাই হলো বরং। বিজিত সাদা রূপালী প্রজাপতিগুলো বার্চ গাছের গুলির উপরে এসে বসতে না বসতেই পাখিগুলোর কৃপায় উজাড় হয়ে গেল। কিন্তু একই সময়ে আবার একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। কয়লার ব্যবহার হ্রাস আর কলকারখানা আগের চেয়ে ভালো ফিল্টারিং সরঞ্জামের ব্যবহার করে তুলনামূলকভাবে পরিষ্কার পরিবেশ সৃষ্টি করল। সোফি বলল, কাজেই এবার বার্চগুলো আবার রূপালী হয়ে উঠল। অ্যালবার্টো হেসে বললেন, আর তাই পেপার্ড মথগুলো তাদের রূপালী রঙে ফিরে যেতে শুরু করল। এটাকে আমরা বলি মানিয়ে নেওয়া বা অ্যাডাপ্টেশন। এটা একটা প্রাকৃতিক নিয়ম। সোফি বলল, হ্যাঁ বুঝতে পারছি। সোফি, কিন্তু মানুষ কিভাবে পরিবেশের ভেতর বাগড়া দেয় তার ভুরি ভুরি আরও উদাহরণ আছে। এই যেমন বিভিন্ন ধরনের কীটনাশক পদার্থ দিয়ে মানুষ নানান কীটপতঙ্গ ধ্বংস করার চেষ্টা করছে। প্রথম এতে চমৎকার ফল পাওয়া যেতে পারে, কিন্তু একটা মাঠে বা একটা আপেল বাগানে তুমি যখন কীটনাশক পদার্থ স্প্রে করো, তখন কিন্তু আসলে যেসব কীটপতঙ্গ তুমি ধ্বংস করতে চাইছো সেগুলোর ক্ষেত্রে ক্ষুদ্র অর্থে পরিবেশ বিপর্যয় ঘটাও। নিরন্তর মিউটেশনের কারণে এমন এক ধরনের কীটপতঙ্গের উদ্ভব হয় যার মধ্যে যে কীটনাশক ব্যবহৃত হচ্ছে সেই কীটনাশক প্রতিষেধক একটা ক্ষমতা জন্মায়। এবার এই বিজেতারা একটা স্বরাজ পেয়ে যায়। কাজেই বিশেষ কিছু কীটপতঙ্গ প্রতিরোধ করা দিনে দিনে স্রেফ এই কারণে আরও বেশি কঠিন হয়ে পড়ছে। শেষ পর্যন্ত যারা টিকে থাকে তাদের মধ্যে যে প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি থাকে সেটাই বলা বাহুল্য। সোফি বলল,
এটা তো রীতিমতো ভয়ের ব্যাপার। সোফি, ব্যাপারটার মধ্যে যে চিন্তার খোরাক আছে তাতে কোনো সন্দেহ নেই। ব্যাকটেরিয়ার আকারে আমাদের শরীরে যেসব পরজীবী আছে সেগুলোকেও আমরা ধ্বংস করার চেষ্টা করি। সোফি বলল, পেনিসিলিন বা অন্য অনেক ধরনের নানান অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করি। হ্যাঁ সোফি, আর পেনিসিলিনও এইসব ক্ষুদে শয়তানগুলোর ক্ষেত্রে একটা পরিবেশ বিপর্যয়। আমরা যখন পেনিসিলিন ব্যবহার করতে থাকি তখন আসলে আমরা কিছু কিছু ব্যাকটেরিয়াকে পেনিসিলিন প্রতিরোধী করে তুলি। এর ফলে একদল ব্যাকটেরিয়া জন্ম দিতে থাকি যেগুলোকে দমন করা আগেরগুলোর চেয়েও কঠিন। ফলে আমরা দিন দিন আগের চেয়েও শক্তিশালী অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, যতদিন পর্যন্ত না। কথা শেষ হতেই সোফি বলল, শেষ অবধি ওরা হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে আমাদের মুখের ভেতর থেকে। আমাদের কি তাহলে ওগুলোকে গুলি করা উচিত? অ্যালবার্টো বললেন, সেটি অবশ্য একটু বাড়াবাড়ি হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা এখন পরিষ্কার যে আধুনিক ঔষধপত্র একটা ভীষণ উভয় সংকট তৈরি করেছে। সমস্যা কিন্তু এটা নয় যে বিশেষ একটা ব্যাকটেরিয়াম হঠাৎ খুব ক্ষতিকারক হয়ে উঠেছে। অতীতে বহু শিশু মারা যেত, নানান অসুখে বিসুখে মারা যেত, তারা বাঁচত খুবই অল্প। কিন্তু আধুনিক ওষুধপত্র এক অর্থে প্রাকৃতিক নির্বাচনকে মুলতুবি রেখেছে। যে জিনিসটা বিশেষ ব্যক্তিকে কঠিন একটা রোগ থেকে বাঁচাতে সাহায্য করছে, কালে একদিন সেই বিশেষ কিছু অসুখের ব্যাপারে গোটা মানব জাতির প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে সাহায্য করে। তা যাকে বলে বংশগত স্বাস্থ্যবিধি, সে ব্যাপারে আমরা যদি কোনো মনোযোগ না দেই তাহলে একদিন হয়তো মানব জাতির অবক্ষয়ের মুখোমুখি হব আমরা। মারাত্মক অসুখ প্রতিরোধ করার ব্যাপারে মানুষের বংশগত ক্ষমতা দুর্বল হয়ে পড়বে। সোফি বলল, কি ভয়ঙ্কর ভবিষ্যৎ। অ্যালবার্টো বললেন, কিন্তু একজন প্রকৃত দার্শনিক ভয়ঙ্কর কোনো কিছু দেখিয়ে দেয়া থেকে কোনোভাবেই নিজেকে বিরত রাখতে পারেন না, তিনি যদি সেটিকে সত্যি বলে মনে করেন। কাজেই এবার আরেকটা সারসংক্ষেপ করা যাক। এক হিসেবে তুমি বলতে পারো যে জীবন হচ্ছে বিরাট একটা লটারি। বেঁচে থাকার সংগ্রামে যারা হেরে গেছে তারা অদৃশ্য হয়ে গেছে। পৃথিবীর বুকের উদ্ভিদ এবং প্রাণী জগতের প্রতিটি প্রজাতির বিজেতা নম্বরগুলো নির্বাচন করতে লক্ষ লক্ষ বছর লেগে যায়, আর বিজেতা নম্বরগুলো সেগুলো মাত্র একবারই দেখা দেয়। কাজে প্রাণী এবং উদ্ভিদের যত প্রজাতি এখন টিকে আছে সেগুলোর মধ্যে এমন একটিও নেই যেটি জীবনের বিরাট লটারিতে বিজয় নম্বর নয়। সোফি বলল, কারণ শ্রেষ্ঠটি কেবল টিকে থাকতে পারছে। হ্যাঁ সোফি, ঘুরিয়ে বললে কথাটা সেটাই দাঁড়ায়। তো এবার যদি তুমি দয়া করে ওই লোকটার, হ্যাঁ জুকিপারের দেয়া ছবিটা আমার কাছে এগিয়ে দাও, তাহলে একটা জিনিস তোমাকে দেখাতে পারি। ছবিটা তার হাতে দিল সোফি। সেটির এক পাশ জুড়ে আছে নোয়ার জাহাজটা, অন্য পাশে বিভিন্ন প্রজাতির প্রাণীর একটা টি ডায়াগ্রাম। এই দিকটাই সোফিকে এখন দেখাচ্ছেন অ্যালবার্টো। অ্যালবার্টো বললেন, আমাদের ডারউইনবাদী নোয়া এই স্কেচটাও নিয়ে এসেছেন, যেখানে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর প্রজাতির নানান বিভাগ দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছ বিভিন্ন প্রজাতি কিভাবে বিভিন্ন দল, শ্রেণী এবং উপশ্রেণীতে বিভক্ত হয়ে আছে। সোফি বলল, হ্যাঁ তাই তো। দেখো সোফি, বানরদের নিয়ে মানুষ রয়েছে তথাকথিত এই প্রাইমেট শ্রেণীতে। প্রাইমেট হল স্তন্যপায়ীরা, আর স্তন্যপায়ী মেরুদণ্ড প্রাণীর অন্তর্ভুক্ত, যা কিনা আবার বহুকোষী প্রাণীর দলভুক্ত। সোফি বলল, হ্যাঁ সেই সাজানোর ব্যাপারটা ঠিক অ্যারিস্টটলের মতো। ঠিক তাই সোফি, কিন্তু স্কেচটা কেবল এখানকার বিভিন্ন প্রজাতির নানান ভাগই বোঝাচ্ছে না, এটা বিবর্তনের ইতিহাসও বলছে খানিকটা। তুমি দেখতে পাবে পাখি এক সময় সরীসৃপের কাছ থেকে ভাগ হয়ে গেছে, সরীসৃপ এক সময় ভাগ হয়ে গেছে উভচরদের কাছ থেকে, আর উভচরেরা ভাগ হয়ে গেছে মাছেদের কাছ থেকে। সোফি একটু তাকিয়ে বলল, হ্যাঁ সেটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। অ্যালবার্টো বললেন, যখনই কোনো প্রজাতি দুই ভাগ হয়ে যায় তখন তার কারণ হচ্ছে মিউটেশনের কারণে একটি নতুন প্রজাতির জন্ম হয়। এভাবেই যুগ যুগ ধরে বিভিন্ন শ্রেণী আর উপশ্রেণীর প্রাণীর উদ্ভব হয়েছে। সত্যি বলতে কি, বর্তমান দুনিয়ায় 10 লাখেরও বেশি প্রাণীর প্রজাতি রয়েছে, আর এই 10 লক্ষ হচ্ছে এই পৃথিবীর বুকে কোনো না কোনো সময় বাস করে যাওয়া প্রজাতিগুলোর একটা ভগ্নাংশ মাত্র। উদাহরণস্বরূপ তুমি দেখবে ট্রায়োলোবিটা নামের প্রাণীর দলটি পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। সোফি বলল, আর একেবারে নিচের দিকে রয়েছে এককোষী প্রাণীগুলো। অ্যালবার্টো বললেন, এদের মধ্যে কিছু হয়তো 2 বিলিয়ন বছরেও বদলায়নি। তুমি আরও দেখতে পাবে যে এই এককোষী প্রাণীগুলো থেকে একটা লাইন চলে গেছে উদ্ভিদ রাজ্যের দিকে, কারণ খুব সম্ভবত উদ্ভিদ এসেছে প্রাণীরূপী কোনো আদিম কোষ থেকে। সোফি বলল, হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি, কিন্তু একটা ব্যাপার একেবারে হতবাক করে দিচ্ছে আমাকে। সেটি কি সোফি?
এই যে আদিম কোষটা কোত্থেকে এলো, এই প্রশ্নের কি কোনো উত্তর ছিল ডারউইনের কাছে? আমি তো তোমাকে আগেই বলেছি সোফি, ডারউইন যে খুব সাবধানী লোক ছিলেন। কিন্তু সেই প্রশ্নের প্রসঙ্গে তিনি নিজেই সেটি প্রস্তাব করেছেন, লোক হয়তো যেটাকে বলবে যথার্থ অনুমান। তিনি লিখেছেন, যদি আমরা ছোট্ট একটা উত্তপ্ত জলাশয়ের কথা চিন্তা করতে পারি, যেখানে অ্যামোনিয়া আর ফসফরাসের সব ধরনের লবণ, আলো, উত্তাপ, বিদ্যুৎ এরকম আরও কিছু উপস্থিত, আর সেখানে যদি একটি প্রোটিন যৌগ রাসায়নিকভাবে তৈরি হওয়ার কথা থাকত, যা কিনা আরও অনেক বেশি জটিল পরিবর্তনের ভেতর দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। সোফি বলল, তাহলে কি হতো? অ্যালবার্টো বললেন, ডারউইন আসলে এখানে যে ব্যাপারটি দার্শনিকভাবে বিচার করেছিলেন তা হল অজৈব পদার্থ বা বস্তু থেকে কিভাবে প্রথম জীবন্ত কোষ সৃষ্টি হয়ে থাকতে পারে সেই ব্যাপারটি, এবং আবারও তিনি একবারে মোক্ষম জায়গাটিতেই হাত দিয়েছিলেন। এখানকার বৈজ্ঞানিকরা মনে করেন জীবনের আদিতম রূপটি ঠিক সেই ধরনের ছোট্ট একটা উত্তপ্ত জলাশয়ের মধ্যে উদ্ভূত হয়েছিল, যে রকমটি ডারউইন চিন্তা করেছিলেন। এটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে তোমাকে, কারণ ডারউইনের কাছ থেকে বিদায় নেব এখন আমরা। পৃথিবীতে প্রাণের উৎস সম্পর্কে একেবারে সাম্প্রতিক আবিষ্কারগুলোর কাছে চলে আসবো আমরা একটু সামনের দিকে লাফ দিয়ে। সোফি বলল, আমার কিন্তু খানিকটা সন্দেহ আছে, জীবন কিভাবে শুরু হয়েছিল সেটা কি আসলেই কেউ জানে না? অ্যালবার্টো বললেন, তা হয়তো জানে না, কিন্তু সেটি কিভাবে শুরু হয়ে থাকতে পারে সে ব্যাপারে যে রহস্য তা ক্রমেই খোলাসা হয়ে আসছে। সোফি বলল, কি রকম? প্রথমে একটা বিষয় সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়া যাক। পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীজ সমস্ত প্রাণী ঠিক একই বস্তু দিয়ে তৈরি। জীবনের বা প্রাণের সরলতম সংজ্ঞা হচ্ছে এটা এমন একটি বস্তু যা একটি পুষ্টিদায়ী দ্রবণ বা নিউট্রিয়েন্ট সলিউশন নিজেকে একেবারে একই রকম দুটো অংশে বিভক্ত করে ফেলতে পারে। এই প্রক্রিয়াটিকে যা নিয়ন্ত্রণ করে তাকে আমরা বলি ডিএনএ। ডিএনএ বলতে আমরা ক্রোমোজোম বা বংশগত কাঠামোকে বুঝাই, যা কিনা সব জীবন্ত কোষেই পাওয়া যায়। আমরা অবশ্য ডিএনএ অণু কথাটিও ব্যবহার করি, কারণ ডিএনএ আসলে একটা জটিল অণু বা বৃহৎ অণু। কিন্তু এরপরে প্রশ্ন হলো, প্রথম অণুটা সৃষ্টি কি করে হলো? 4.6 বিলিয়ন বছর আগে যখন সৌরজগৎ সৃষ্টি হয়েছিল, তখন পৃথিবী গঠিত হয়। এটা শুরু হয়েছিল একটা উজ্জ্বল পিণ্ড হিসাবে, যা ধীরে ধীরে ঠান্ডা হয়ে পড়েছিল। আধুনিক বিজ্ঞান মনে করে 3 থেকে 4 বিলিয়ন বছর আগে ঠিক এখানেই প্রাণের সূত্রপাত ঘটে। সোফি বলল, পুরোপুরি অসম্ভব শোনাচ্ছে ব্যাপারটা। সোফি, বাকিটা শোনার আগে কথা বলো না। প্রথম কথা হচ্ছে, আজকে যেমন দেখাচ্ছে তার চেয়ে একেবারে অন্যরকম ছিল আমাদের এই গ্রহটা। যেহেতু প্রাণের কোনো অস্তিত্ব ছিল না, বায়ুমণ্ডলে তাই কোনো অক্সিজেন ছিল না। উদ্ভিদকে সালোক সংশ্লেষণের সাহায্যেই প্রথম তৈরি করতে হয়েছিল মুক্ত অক্সিজেন, এবং কোনো অক্সিজেন না থাকার ব্যাপারটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। যে বায়ুমণ্ডলে অক্সিজেন রয়েছে সেখানে প্রাণকোষ, যা কিনা আবার ডিএনএ গঠন করতে পারে, তার উদ্ভব হওয়ার সম্ভাবনা কম। সোফি বলল, কেন? কারণ অক্সিজেন অত্যন্ত রিঅ্যাক্টিভ। ডিএনএর মতো জটিল অণু তৈরি হওয়ার অনেক আগেই ডিএনএর আণবিক কোষগুলো অক্সিডাইজড হয়ে যেত। এভাবে আমরা নিশ্চিত জানি যে এখন আর নতুন কোনো প্রাণের উদ্ভব ঘটে না, এমনকি কোনো ব্যাকটেরিয়াম বা কোনো ভাইরাস হিসেবেও নয়। পৃথিবীতে যত প্রাণ রয়েছে তার সবগুলোর বয়স অবশ্যই একই সমান হবে। একটা হাতির বংশতালিকা ঠিক ততটাই লম্বা যতটা লম্বা ক্ষুদ্রতম ব্যাকটেরিয়ামের বংশতালিকা। তুমি এরকম বলতেই পারো যে একটা হাতি বা একজন মানুষ আসলে এককোষী প্রাণীর একটি একক সঙ্গতিপূর্ণ উপনিবেশ, কারণ আমাদের শরীরের প্রতিটি কোষ একই বংশগত উপাদান বয়ে বেড়ায়। আমরা কে বা কি তার পুরো বর্ণনা প্রতিটি ক্ষুদ্র কোষের ভেতর লুকিয়ে আছে। জীবনের অন্যতম বড় রহস্য হচ্ছে এই যে একটি বহুকোষী প্রাণীর কোষগুলো তাদের কাজকর্মে বিশিষ্ট হয়ে উঠতে পারে, যদিও সব কোষের ভেতর বিভিন্ন বংশগত বৈশিষ্ট্যের সবগুলি সক্রিয় অবস্থায় থাকে না। এই বৈশিষ্ট্যগুলোর বা জিনের কিছু সক্রিয় হয়ে ওঠে, অন্যগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে। একটি যকৃৎ কোষ কখনই একটি স্নায়ুকোষ বা ত্বককোষ যে কিনা প্রোটিন তৈরি করে ঠিক সেই একই প্রোটিন তৈরি করবে না। কিন্তু এই 3 ধরনের কোষেরই রয়েছে একই ডিএনএ অণু, যার মধ্যে বিশেষ সেই প্রাণীর সমস্ত বর্ণনা পুড়ে দেয়া আছে। বায়ুমণ্ডলে যেহেতু কোনো অক্সিজেন ছিল না, পৃথিবীর চারপাশে তাই সুরক্ষামূলক কোনো ওজোন স্তরও ছিল না। তার অর্থ মহাজাগত থেকে আসা বিকিরণ ঠেকানোর কোনো কিছু ছিল না।
এই ব্যাপারটাও এই কারণে গুরুত্বপূর্ণ যে এই বিকিরণ সম্ভবত প্রথম জটিল অণু গঠনের বেলাতে সহায়ক ভূমিকা পালন করেছিল। পৃথিবীর বিভিন্ন রাসায়নিক বস্তুকে জটিল বিরাট অণুতে পরিণত করার জন্য একত্রিত হতে শুরু করার ক্ষেত্রে মহাজাগতিক বিকিরণই ছিল প্রকৃত শক্তি। ব্যাপারটা সংক্ষেপে বলছি আবার সোফি। সব প্রাণের মধ্যে যে ধরনের জটিল অণু থাকে সেগুলো তৈরি হওয়ার আগে অন্তত দুটো শর্ত পূরণ করতে হবে। পরিবেশে কোনো অক্সিজেন থাকবে না এবং মহাজাগতিক বিকিরণের প্রবেশাধিকার থাকতেই হবে। সোফি বলল, বুঝতে পারছি। অ্যালবার্টো বললেন, এই ছোট্ট উত্তপ্ত জলাশয় বা আধুনিক বিজ্ঞানীরা যাকে প্রায় বলেন আদিম সুপ, সেখানে এবার জন্ম নিল ভীষণ রকমের জটিল এক বিরাট অণু, যেটা ছিল নিজেকে হুবহু একই রকম দুই অংশে বিভক্ত করার এক আশ্চর্য ক্ষমতা। আর তাই শুরু হলো দীর্ঘ বিবর্তন প্রক্রিয়া। সোফি, ব্যাপারটাকে খানিকটা সরলীকরণ করলে আমরা বলতে পারি যে আমরা এই প্রথম বংশগত উপাদান, প্রথম ডিএনএ বা প্রথম জীবন্ত কোষ্ঠীর কথা বলছি। নিজেকে সেটি বিভক্ত করেই চলল, তবে একেবারে প্রথম পর্যায় থেকেই কিন্তু ট্রান্সমিউটেশন ঘটে চলেছিল। এর বহুযুগ পর এই এককোষী প্রাণীগুলোর একটি সংযুক্ত হলো আরও জটিল এক বহুকোষী প্রাণীর সঙ্গে। এইভাবে সালোক সংশ্লেষণও শুরু হলো, আর একইভাবে বায়ুমণ্ডলে উপস্থিত হলো অক্সিজেন। এর ফল হলো দুটো। প্রথমত, পরিবেশ এমন সব প্রাণীর বিবর্তনের অনুমতি দিল যারা ফুসফুসের সাহায্যে শ্বাস প্রশ্বাসের কাজ চালাতে পারে। দ্বিতীয়ত, বায়ুমণ্ডল প্রাণকে ক্ষতিকর মহাজাগতিক বিকিরণ থেকে রক্ষা করল। ব্যাপারটা খুবই আশ্চর্যের যে এই বিকিরণ, যা কিনা প্রথম কোষ গঠনের ক্ষেত্রে সম্ভবত একটি অত্যন্ত প্রয়োজনীয় স্ফুলিঙ্গের কাজ করেছিল, সেটি কিন্তু সব ধরনের প্রাণের জন্য ক্ষতিকারক। সোফি বলল, কিন্তু বায়ুমণ্ডল নিশ্চয়ই রাতারাতি তৈরি হয়নি। একেবারে গোড়ার দিককার প্রাণগুলোর টিকে থাকলো কি করে? অ্যালবার্টো বললেন, জীবনের সৃষ্টি হয়েছিল আদিম সব সাগরে। আদিম সুপ বলতে সেগুলোর কথাই বোঝাই আমরা। সেখানেই তা ক্ষতিকর রশ্মির হাত থেকে সুরক্ষিত হতে পেরেছিল। অনেকদিন পর যখন মহাসমুদ্রের প্রাণ একটা বায়ুমণ্ডল সৃষ্টি করল, কেবল তখনই প্রথম উভচরেরা হামাগুড়ি দিয়ে উঠে এসেছিল ডাঙায়। এরপর যা ঘটল তা নিয়ে এর মধ্যে আলাপ করেছি আমরা সোফি। আর এখন এখানে বসে আছি দুজনে বনের একটা কুঁড়ে ঘরে, ফিরে তাকাচ্ছি এমন একটি প্রক্রিয়ার দিকে যা 3 থেকে 4 বিলিয়ন বছর সময় নিয়েছে। আর আমাদের ভেতরেই এই দীর্ঘ প্রক্রিয়াটা শেষ পর্যন্ত সচেতন হয়ে উঠল নিজেদের সম্পর্কে। সোফি বলল, এবং তারপর আপনি মনে করেন না যে এর সবই ঘটেছে নেহাত আকস্মিকভাবে? অ্যালবার্টো বললেন, সে কথা কখনো বলিনি আমি। এই বোর্ডের ছবিটা দেখিয়ে দিচ্ছে যে বিবর্তনের একটি লক্ষ্য ছিল। যুগ যুগ ধরে ক্রমেই আরও বেশি জটিল হয়ে ওঠা নার্ভ সিস্টেম, আরও বড় হয়ে ওঠা মস্তিষ্ক নিয়ে বিবর্তিত হয়েছে প্রাণীগুলো। ব্যক্তিগতভাবে আমি মনে করি ব্যাপারটা নেহাত আকস্মিক হতে পারে না। তোমার কি মনে হয় সোফি? সোফি বলল, একেবারে হঠাৎ করে মানুষের চোখ তৈরি হতে পারে না। আপনার কি মনে হয় না যে আমরা যে আমাদের চারপাশের জগৎটা দেখতে পাচ্ছি তার একটা অর্থ আছে? মজার ব্যাপার কি সোফি, চোখের বিকাশটা ডারউইনকেও একেবারে তাজ্জব করে দিয়েছিল। চোখের মতো এরকম সূক্ষ্ম সংবেদনশীল একটা জিনিস পুরোপুরি প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে সৃষ্টি হয়েছে, এই ব্যাপারটা ডারউইন আসলেই মেনে নিতে পারেননি। অ্যালবার্টোর মুখের দিকে তাকিয়ে রইল সোফি। সে ভাবছে ব্যাপারটি কি অদ্ভুত যে এই মুহূর্তে বেঁচে আছে সে, এবং সে মাত্র এই একবারের জন্যই বাঁচছে এবং আর কখনোই এই জীবনে ফেরত আসবে না। হঠাৎ সোফি বলে উঠল, হোয়াট ম্যাটার্স আওয়ার ক্রিয়েটিভ এন্ডলেস টয়েল when at a snatch oblivion ends the coil? ভ্রুকুচকে সোফির দিকে তাকালেন অ্যালবার্টো। বললেন, ওভাবে বলতে হয় না মেয়ে, ওগুলো শয়তানের কথা। শয়তান? হ্যাঁ, শয়তান বা মেফিস্টোফেলিস, গ্যাটের ফাউস্টের। মারা যাওয়ার সময় ফাউস্ট নিজের জীবনের দিকে ফিরে তাকিয়ে বিজয় উল্লাসের সঙ্গে বলে ওঠেন, Then to moment could I say, linger you now, you are so fair. Now records of my earthly day, no fights of acorns and impair, for knowledge comes and fills me with such bliss, I take my joy, my highest moments these. সোফি বলল, দারুণ কাব্যিক ব্যাপার তো। অ্যালবার্টো বলল, কিন্তু এরপর শয়তানের পালা। ফাউস্ট মারা যেতেই সে বলে ওঠে, A foolish word bygone, how so then gone? Gone to share nothing, past with null made one,
What matters our creative endless toil? Then, at a snatch, oblivion ends the coil. It is bygone. How shall this riddle run? As good as if things never had begun. Yet, circle back existence to process. I'd rather have eternal emptiness. সোফি বলল, এটা কিন্তু হতাশ ভরা কথা হলো। প্রথম প্যাসেজটাই বরং বেশি পছন্দ হয়েছে আমার। যেসব চিহ্ন তিনি রেখে যাবেন সেসবের মধ্যে খানিকটা অর্থ দেখতে পেয়েছিলেন ফাউস্ট জীবনের একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়েও। অ্যালবার্টো বলল, আর আমরা যে সর্বব্যাপী একটা কিছুর অংশ, যেখানে প্রতিটি ক্ষুদ্র প্রাণেরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই বিশাল ছবিতে, সেটি কি ডারউইনের তত্ত্বেরই একটা ফলস্বরূপ নয়? আমরাই হচ্ছি জীবন্ত গ্রহ সোফি। আমরাই হচ্ছি সেই বিরাট জাহাজ যা মহাবিশ্বের এক জ্বলন্ত সূর্যের চারিদিকে ভেসে বেড়াচ্ছে। কিন্তু আমাদের প্রত্যেকেই আবার একটি জাহাজ, যা কিনা জিনের কার্গো নিয়ে ভেসে চলেছে জীবনের ভেতর দিয়ে। এই কার্গো নিরাপদে আরেক পোতাশ্রয়ে নিয়ে যেতে পারলেই তবেই আমাদের জীবন সার্থক। টমাস হার্ডি তার কবিতা ট্রান্সফরমেশনসে ঠিক এই ভাবটি তো ব্যক্ত করেছেন। পোর্শন অফ দিস ইউ ইজ এ ম্যান মাই গ্র্যান্ডশায়ার নিউ, bosomed here at its foot. This branch may be his wife, a ruddy human life, now turned into a golden shoot. These grasses must be made, offer her who often played last century for repose, and the fair girl long ago, whom I often tried to know, may be entering the rose. So they are not underground, but as nerves and veins abound in the growths of upper air, and they feel the sun and rain, and the energy again that made them what they were. সোফি বলল, বাহ কি সুন্দর। অ্যালবার্টো বলল, আর কোনো কথা নয়, এবার আমি শুধু বলছি পরের চ্যাপ্টার। সোফি বলল, বন্ধ করুন তো আপনার এসব আয়রনি। অ্যালবার্টো বললেন, আমি বলেছি নতুন চ্যাপ্টার, তোমাকে আমার কথা শুনতে হবে সোফি। ফ্রয়েড বিশাল রিং বাইন্ডারটা নিয়ে বিছানা থেকে লাফ দিয়ে নেমে এলো হিলডা মোলার ন্যাগ। ধপাস করে ফেলল সেটি তার লেখার ডেস্কটির উপর। জামা কাপড় টেনে নিয়ে ঢুকে পড়ল গোসলখানায়। 2 মিনিট দাঁড়িয়ে থাকলো ঝর্ণার নিচে, চটপট পোশাক পরে নিল, তারপর দৌড়ে নেমে এলো নিচতলায়। ব্রেকফাস্ট তৈরি হিলডা? মা, আগে আমাকে নৌকা বইতে হবে। মা বললেন, কিন্তু হিলডা। মায়ের কথা শোনার আগেই দৌড়ে বাড়ির বাইরে বাগান পেরিয়ে ছোট্ট ডকটায় চলে এলো সে। নৌকাটার দড়ি খুলে দিয়ে লাফ দিয়ে সেটিতে চড়ে বসল সে। তার মেজাজ শান্ত না হওয়া পর্যন্ত লেক জুড়ে ক্রুদ্ধ ছোট ছোট খাই মেরে নৌকা বয়ে চলল সে। প্যাসেজটা ওর মুখস্থ হয়ে গেছে। আমরাই হচ্ছি জীবন্ত গ্রহ সোফি। আমরাই হচ্ছে সেই বিরাট জাহাজ যা মহাবিশ্বে এক জ্বলন্ত সূর্যের চারিদিকে ভেসে বেড়াচ্ছে। কিন্তু আমাদের প্রত্যেকেই আবার একটি জাহাজ যা জিনের কার্গো নিয়ে ভেসে বেড়াচ্ছে জীবনের ভেতর দিয়ে। এই কার্গো নিরাপদে আরেক পোতাশ্রয়ে নিয়ে যেতে পারলে তবেই আমাদের জীবন সার্থক। তার জন্যই লেখা হয়েছে ওটা, সোফির জন্য নয়, তার জন্য। রিং বাইন্ডারটার প্রতিটি শব্দ বাবা হিলডার জন্য লিখেছেন। দাঁড় দুটোকে আটকে উঠিয়ে রাখে সে। পানির ওপর মৃদু মন্দভাবে দুলতে থাকে নৌকাটি। ছোট ছোট ঢেউগুলো আস্তে আস্তে চাপড় দিতে থাকে সেটির সামনের দিকে। লিলেস্যান্ডের উপসাগরে ছোট্ট নৌকাটি যেমন পানির ওপর ভেসে বেড়াচ্ছে, ঠিক সেরকম জীবনের উপর সে ছোট্ট একটা বাদামের খোসা। এই ছবির মধ্যে সোফি আর আলবার্টো কোথায়? তাই তো, আলবার্টো আর সোফি কোথায়? সে এটা অনুধাবন করতে পারল না যে তারা আসলে তার বাবার মস্তিষ্কের বিদ্যুৎ চুম্বকীয় স্পন্দন ছাড়া আর কিছুই নয়। সে অনুধাবন করতে পারল না, আর মেনে তো নিতেই পারল না যে তারা তার বাবার বহনযোগ্য টাইপরাইটারের রিবনের ছাপার কালি ছাড়া আর কিছুই নয়। অবশ্য কেউ হয়তো একথাও বলতে পারে যে সে নিজে স্রেফ একটা ছোট্ট উত্তপ্ত জলাশয়ে হঠাৎ একদিন প্রাণ পেয়ে ওঠা প্রোটিন যৌগের একটি দলা ছাড়া আর কিছুই নয়। কিন্তু সে আসলে সেটির চেয়েও বেশি কিছু। সে হচ্ছে হিলডা মোলার ন্যাগ। তাকে স্বীকার করতেই হলো যে রিং বাইন্ডারটা একটা অসাধারণ উপহার, আর তার বাবা তার ভেতরের শাশ্বত কিছু একটার মর্মস্থলে স্পর্শ করেছেন।
কিন্তু সোফি আর অ্যালবার্টোর সঙ্গে তিনি যেরকম ব্যবহার করেছেন সেটি তার পছন্দ হয়নি। বাবা বাড়ি ফিরে আসার আগেই তাকে একটা ছোট্ট শিক্ষা দেবে। হিল্ডার মনে হলো অ্যালবার্টো আর সোফির এই জিনিসটা পাওনা হয়ে আছে তার কাছে। এরই মধ্যে কোপেনহেগেনের ক্যাস্ট্রপ এয়ারপোর্টে তার বাবাকে কল্পনা করতে পারল সে। হিল্ডা দিব্যি দেখতে পেল পাগলের মতো ছুটোছুটি করছেন তিনি। ফের নিজের সত্তায় ফিরে এলো হিল্ডা। নৌকা বেয়ে ডকে চলে এলো সে আবার, এবং এবার সে ঝটপট কাজ সারতে ভুলল না। ব্রেকফাস্টের পর মায়ের সঙ্গে অনেকক্ষণ টেবিলে বসে রইল সে। ডিমটা নেহাত নগণ্য পরিমাণ বেশি নরম কিনা এরকম সাধারণ বিষয় নিয়ে কথা বলতে পেরে ভালো লাগলো তার। সন্ধ্যার আগ পর্যন্ত আর ফের পড়া শুরু করল না সে। খুব বেশি পৃষ্ঠাও বাকি নেই আর। আবারও ঠক ঠক শব্দ শোনা গেল দরজায়। কানে হাত চাপা দিয়ে চলো, আলবার্টো বললেন, তাহলে ও হয়তো চলে যাবে। সোফি বলল, না, আমি দেখতে চাই কে এলো এবার। সোফির পেছন পেছন দরজার কাছে উঠে দাঁড়ালেন অ্যালবার্টো। নগ্ন একজন পুরুষ দরজায় দাঁড়িয়ে, খুবই আনুষ্ঠানিক একটা ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে, যদিও মাথায় মুকুটটা ছাড়া তার শরীরে কুটোটা পর্যন্ত নেই। সে বলল, তো সম্রাটের নতুন পোশাক সম্পর্কে তোমরা ভালো মানুষরা কি বলো? অ্যালবার্টো আর সোফির রীতিমতো হতভম্ব দশা। তাই দেখে নগ্ন মানুষটি খানিক আহত বোধ করল। সে চেঁচিয়ে বলল, কি ব্যাপার, কুর্নিশ করছো না যে তোমরা? আলবার্টো বললেন, তা ঠিক করছি না, কিন্তু আমাদের সম্রাট যে একেবারে ন্যাংটাপুটো। নগ্ন লোকটি তার আনুষ্ঠানিক ভঙ্গিটি বজায় রাখল। অ্যালবার্টো ঝুঁকে পড়ে সোফির কানে কানে ফিসফিসিয়ে বললেন, এই লোকটা ভাবছে তার সঙ্গে আমরা তমিজের সঙ্গে ব্যবহার করব। এইবার লোকটা ভ্রুকুটি করে উঠল। এখানে আবার কোনো ধরনের সেন্সরশিপ আরোপ করা হচ্ছে বুঝি? জিজ্ঞেস করল সে। অ্যালবার্টো বললেন, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, হ্যাঁ করা হচ্ছে। এখানে আমরা দুজন মানুষ খুবই সচেতন আর সব দিক থেকেই সুস্থ। কাজেই সম্রাটের এই লজ্জাজনক অবস্থায় এই বাড়ির চৌকাঠ ডিঙানো তার বারণ। নগ্ন লোকটির হাম্বরা ভাব সোফির কাছে এতই অবাস্তব ঠেকল যে হাসিতে ফেটে পড়ল সে, যেন তার হাসিটা একটা পূর্ব নির্ধারিত সংকেত। এমনভাবে মাথায় মুকুট পরা লোকটি হঠাৎ করেই সচেতন হয়ে উঠল সে যে উলঙ্গ। দুই হাতে লজ্জাস্থান থেকে সবচেয়ে কাছের গাছের দঙ্গলের দিকে ছুটে গেল সে, তারপরে অদৃশ্য হয়ে গেল। সম্ভবত যোগ দিতে গেল সে অ্যাডাম, ইভ, নোয়া, ছোট্ট রেড রাইডিং হুড আর উইনি দ্য পুয়ের সঙ্গে। অ্যালবার্টো আর সোফি সিঁড়িতে দাঁড়িয়ে হাসতে থাকল। শেষ পর্যন্ত অ্যালবার্টো বলে উঠল, ভেতরে গেলে মন্দ হতো না। ফ্রয়েড তার নির্জ্ঞান মনের তত্ত্ব, দ্য থিওরি অফ আনকনশিয়াস সম্পর্কে তোমাকে এখন আমি কিছু বলতে চাই। ফের জানালার পাশে গিয়ে বসল দুজন। সোফি তার ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল, 2:30 কিন্তু বেজে গেছে। এর মধ্যে গার্ডেন পার্টির অনেক কাজ বাকি আমার এখনো। অ্যালবার্টো বলল, আমারও বাকি। সিগম্যান্ড ফ্রয়েড সম্পর্কে 2-4টি কথা বলবো শুধু। সোফি বলল, তিনি কি দার্শনিক ছিলেন? অ্যালবার্টো বললেন, আমরা তাকে অন্ততপক্ষে সাংস্কৃতিক দার্শনিক তো বলতেই পারি। ফ্রয়েডের জন্ম 1856 সালে। ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। ভিয়েনায় তিনি তার জীবনের অপেক্ষাকৃত বড় অংশটা এমন এক সময় বাস করে গেছেন যখন শহরটির সাংস্কৃতিক জীবন বিকাশ লাভ করেছিল। গোড়ার দিকে তিনি স্নায়ুতত্ত্ব সম্পর্কে বিশেষজ্ঞ হয়ে ওঠেন। গত শতাব্দীর শেষের দিকে এবং আমাদের এই শতাব্দীর অনেক দিন ধরে তিনি তার অবচেতন মনোপ্রবৃত্তির সমীক্ষণ বা ডেপথ সাইকোলজি বা মনোসমীক্ষণ, সাইকো অ্যানালাইসিস, এই তত্ত্বটি দাঁড় করান। সোফি বলল, আপনি নিশ্চয়ই এগুলো ব্যাখ্যা করবেন, তাই না? অবশ্যই সোফি। মনোসমীক্ষণ হচ্ছে সাধারণভাবে মানব মনের একটি বর্ণনা এবং স্নায়বিক ও মানসিক অসুস্থতার চিকিৎসা। ফ্রয়েড বা তার কাজের সম্পূর্ণ চিত্র তোমার সামনে হাজির করার ইচ্ছে আমার নেই, তবে মানুষ কি তা বুঝতে গেলে ফ্রয়েডের নির্জ্ঞান মনের তত্ত্বটি কাজে লাগবে। সোফি বলল, আপনি আমার কৌতূহল বাড়িয়ে দিয়েছেন, বলে যান। ফ্রয়েড মনে করতেন যে মানুষ আর তার চারপাশের মধ্যে একটি সার্বক্ষণিক দ্বন্দ্ব কাজ করে। নির্দিষ্ট করে বললে এই দ্বন্দ্বটা তার নানান তাড়না ও প্রয়োজন আর সমাজের দাবির মধ্যে। এটা বললে বাড়াবাড়ি হবে না যে ফ্রয়েডই এই মানবিক তাড়নাগুলো আবিষ্কার করেছেন, আর সে কারণেই 19বিংশ শতাব্দীর শেষের দিকে যে প্রকৃতিবাদী স্রোত প্রবল ছিল তার একজন গুরুত্বপূর্ণ মুখপাত্র বলে মনে করা হয় তাকে। সোফি বলল, মানবিক তাড়না বলতে আপনি কি বোঝাচ্ছেন? সোফি, আমাদের কাজকর্ম যে সবসময় প্রজ্ঞা দিয়ে নিয়ন্ত্রিত তা কিন্তু নয়। 18 শতকের বুদ্ধিজীবীরা যেমনটা মনে করতেন
মানুষ কিন্তু আসলে ততটা বুদ্ধিবাদী প্রাণী নয়। আমরা যা ভাবি, যা স্বপ্ন দেখি আর যা করি তার অনেকটাই নির্ধারণ করে অযৌক্তিক আবেগ এবং প্রেরণা। এ ধরনের অযৌক্তিক আবেগ বা প্রেরণা কিন্তু মৌলিক তাড়না বা প্রয়োজনের একটা প্রকাশ হতে পারে। এই ধরো, মানুষের যৌন তাড়না ঠিক শিশুর স্তন্যপানের মতোই একটি মৌলিক প্রবৃত্তি। সোফি বলল, তাই? হ্যাঁ সোফি, এটা অবশ্য নতুন কোনো আবিষ্কার নয়, কিন্তু ফ্রয়েড দেখালেন যে এই মৌলিক প্রয়োজনগুলোর উপর একটা ছদ্মাবরণ পড়তে পারে বা সেগুলোর উচ্চতম কোনো খাতে প্রবাহিত হতে পারে, ফলে সেগুলো আমাদের কাজকর্মকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে পারে যা আমরা টেরই পাই না। তিনি আরও দেখালেন যে একেবারে শিশুদের এক ধরনের যৌনতা রয়েছে। এ সম্পর্কে এই ইঙ্গিতের প্রতি ভিয়েনার মর্যাদাবান মধ্যবিত্ত শ্রেণী ঘৃণার সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল এবং ফ্রয়েড হয়ে উঠেছিলেন ভীষণ অজনপ্রিয়। সোফি বলল, তাতে আমি মোটেও অবাক হচ্ছি না। অ্যালবার্টো বললেন, যৌনতার সঙ্গে সম্পর্কযুক্ত সবকিছুই যখন নিষিদ্ধ ব্যাপার বা ট্যাবু হয়ে দাঁড়ায়, তখন সেটিকে আমরা বলি ভিক্টোরিয়ানিজম। মনোচিকিৎসা চালানোর সময় শিশুদের যৌনতা সম্পর্কে ফ্রয়েড প্রথমবারের মতো সচেতন হয়ে ওঠেন। কাজেই তার দাবির একটা অভিজ্ঞতালব্ধ ভিত্তি ছিল। স্নায়বিক পীড়া বা নিউরোসিস অথবা মানসিক অসুখের কত অসংখ্য রকমফেরের উৎস যে শৈশবের নানান দ্বন্দ্ব সংঘাত, সেটিও দেখিয়েছিলেন তিনি। ধীরে ধীরে তিনি এমন একটি চিকিৎসার উদ্ভাবন করলেন যাকে আমরা বলতে পারি আত্মার প্রত্নতত্ত্ব। সোফি বলল, তার মানে? অ্যালবার্টো বললেন, সাংস্কৃতিক ইতিহাসের স্তরের পরের স্তর খুঁড়ে দূর অতীতের নিশানা খুঁজে ফেরেন একজন প্রত্নতত্ত্ববিদ। হয়তো অষ্টাদশ শতকের একটি ছুরি খুঁজে পেলেন তিনি। মাটির আরও গভীরে তিনি হয়তো পেয়ে যেতে পারতেন চতুর্দশ শতকের একটি চিরুনি, আর তারও গভীরে হয়তো খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের একটি শবাধার। এভাবে একজন মনোবিশ্লেষকও রোগীর সহায়তায় তার মনের গহীন ভেতর খুঁড়ে এমন কিছু অভিজ্ঞতার কথা তুলে আনতে পারেন যা সেই রোগীর শারীরিক অসুস্থতার জন্য দায়ী। তার কারণ, ফ্রয়েডের মত অনুযায়ী আমাদের সমস্ত অভিজ্ঞতার স্মৃতি আমরা আমাদের মনের গভীরে জমা রাখি। বিশ্লেষক হয়তো এমন একটি অসুখী ঘটনা আবিষ্কার করতে পারেন যেটা রোগী বহু বছর ধরে গোপন করার চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও সেটি চাপা পড়ে থেকেছে, কুড়ে কুড়ে রোগীকে করেছে অন্তরাত্মা শূন্য। একটা যন্ত্রণাদায়ক অভিজ্ঞতাকে মনের সচেতন স্তরে নিয়ে এসে, অর্থাৎ বলতে গেলে সেটি রোগীর সামনে তুলে ধরে সেই বিশ্লেষক রোগীটিকে সেটি ঝেড়ে ফেলতে এবং আবার সুস্থ হয়ে উঠতে সাহায্য করেন। সোফি বলল, কথাটা তো বেশ যৌক্তিকই শোনাচ্ছে। অবশ্য আমি লাভ দিয়ে সোফি বড্ড বেশি সামনে চলে গেছি। প্রথমে চলো মানুষের মন সম্পর্কে ফ্রয়েডের বর্ণনার দিকে নজর দেওয়া যাক। কখনো সদ্যোজাত কোনো শিশুকে দেখেছ? সোফি বলল, আমার এক কাজিন আছে, 4 বছর বয়স ওর। আমরা যখন পৃথিবীতে আসি সোফি, তখন আমরা আমাদের শারীরিক এবং মানসিক চাহিদার কথা সরাসরি এবং নির্লজ্জভাবে প্রকাশ করি। দুধ না পেলে অথবা যখন আমাদের ডায়াপার ভিজে যায়, তখন আমরা কেঁদে উঠি। শারীরিক সংস্পর্শ এবং দেহগত উষ্ণতা পাওয়ার ইচ্ছার কথাও আমরা সরাসরি কেঁদে প্রকাশ করি। আমাদের ভেতরকার এই ইন্দ্রিয় পরিতোষের নীতি বা প্লিজার প্রিন্সিপাল, একে ফ্রয়েড বলেছেন ইড। সদ্যজাত শিশু হিসেবে আমরা এই ইড ছাড়া আর কিছুই নই। এই ইড বা ইন্দ্রিয় পরিতোষের নীতিকে আমরা আমাদের পরিণত বয়সে টেনে নিয়ে যাই এবং সারা জীবন তাই বহন করি। কিন্তু ধীরে ধীরে আমরা আমাদের কামনাগুলোকে নিয়ন্ত্রণ করতে এবং চারপাশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে শিখি। ইন্দ্রিয় পরিতোষের নীতিকে আমরা বাস্তবিক নীতি বা রিয়ালিটি প্রিন্সিপাল অনুযায়ী নিয়ন্ত্রণ করতে শিখি। ফ্রয়েডের ভাষায় আমাদের মধ্যে একটি অহং, ইগো জন্ম নেয়, যার মধ্যে এই নিয়ন্ত্রণকারী ক্ষমতা আছে। কোনো কিছু আমরা চাইলে বা আমাদের প্রয়োজন হলেও আমরা সেটি না পাওয়া পর্যন্ত স্রেফ শুয়ে শুয়ে সেটির জন্য চেঁচাতে পারি না। সোফি বলল, তা তো বটেই। অ্যালবার্টো বললেন, আমরা হয়তো এমন কিছু চাইতে পারি যা বাইরের জগৎ অনুমোদন করবে না। সেক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছা বা কামনাগুলোকে হয়তো দমিয়ে রাখতে পারি, মানে আমরা সেগুলোকে ঠেলে সরিয়ে দিয়ে ব্যাপারটা ভুলে যেতে পারি। ফ্রয়েড মানবের তৃতীয় একটি উপাদানের কথা বলেন এবং সেটি নিয়ে কাজ করলেন। একেবারে ছোটবেলা থেকেই প্রতিনিয়ত আমরা আমাদের বাবা মা অথবা সমাজের কিছু নৈতিক দাবির সম্মুখীন। অন্যায় কোনো কিছু করলেই আমাদের বাবা মারা বলে ওঠেন, ওটা করো না, বা আই দুষ্টু, এটা কিন্তু ভালো না। বড় হওয়ার পরেও এইসব নৈতিক দাবি বা বিচারের প্রতিধ্বনি আমাদের মধ্যে রয়ে যায়।
মনে হয় জগতের নৈতিক প্রত্যাশাগুলো যেন আমাদের অংশ হয়ে গেছে। ফ্রয়েড একে বলেছেন অতি অহম বা সুপার ইগো। সোফি বলল, এটা কি বিবেকের প্রতিশব্দ? অ্যালবার্টো বললেন, বিবেক অতি অহমের একটি অংশ। ফ্রয়েড দাবি করেছেন যে অতি অহম আমাদের বলে দেয় কখন আমাদের ইচ্ছেগুলো খারাপ বা অসঙ্গত হচ্ছে, বিশেষ করে যৌন ইচ্ছেগুলোর ব্যাপারে। আর আগেই বলেছি, ফ্রয়েড দাবি করেছেন এসব অসঙ্গত ইচ্ছে শৈশবের একটি প্রাথমিক স্তরেই আমাদের অস্তিত্বে ভর করে। সোফি বলল, কিভাবে? এখন আমরা জানি যে শিশুরা তাদের জননেন্দ্রিয় ছুঁতে পছন্দ করে। যে কোনো বিচে গেলেই সেটি দেখতে পাবো আমরা। ফ্রয়েডের সময় এ ধরনের ঘটনার ফল হতে পারত সেই 2 বা 3 বছরের শিশুটির আঙ্গুলের উপর একটা চর, আর সেই সঙ্গে হয়তো মায়ের বকুনি, দুষ্টু কোথাকার, ওটা করো না, অথবা হাত সরাও ওখান থেকে। যৌনাঙ্গ আর যৌনতার সঙ্গে সম্পর্কিত সবকিছু সম্পর্কে অপরাধবোধের শুরুটা ওখান থেকেই। এই অপরাধবোধটি যেহেতু অতি অহমে থাকে, তাই অনেক লোকই, ফ্রয়েডের মতে বেশিরভাগ লোক, যৌন বিষয়ে একটা অপরাধবোধে ভোগে সারা জীবন। সেই সঙ্গে ফ্রয়েড এটাও দেখিয়েছেন যে যৌন কামনা এবং প্রয়োজন মানুষের জন্য স্বাভাবিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এভাবে বুঝলে সোফি, কামনা আর অপরাধের মধ্যকার আজীবন দ্বন্দ্বের একটা ক্ষেত্র প্রস্তুত হয়ে যায় আমাদের ছোট থেকেই। সোফি বলল, আপনার কি মনে হয় না যে ফ্রয়েডের সময় থেকেই সেই দ্বন্দ্বটা অনেকটাই কমে এসেছে এখন? অবশ্যই সোফি, কিন্তু ফ্রয়েডের অনেক রোগী এত প্রবলভাবে সেই দ্বন্দ্বের মুখোমুখি হয়েছিলেন যে তাদের মধ্যে ফ্রয়েডের ভাষায় স্নায়বিক পীড়া জন্ম নিয়েছিল। যেমন ধরো, তার অনেক মহিলা রোগীর একজন গোপনে তার ভগ্নিপতির প্রেমে পড়েছিলেন। একটা অসুখে বোনটি মারা যাওয়ার পর সেই মহিলা ভাবলেন, এবার আর আমাকে বিয়ে করতে সেই লোকের কোনো বাধা নেই। ফ্রয়েড বলেছেন, এই চিন্তার সঙ্গে মহিলার অতি অহমের একটা মুখোমুখি সংঘর্ষ বাধার উপক্রম হল, এবং চিন্তাটি এমনই ভয়ঙ্কর ছিল যে মহিলা তাৎক্ষণিকভাবে সেটিকে দমন করলেন। অন্য কথায় বলতে গেলে, চিন্তাটিকে মহিলা তার নির্জ্ঞান মনের গভীরে চাপা দিলেন। ফ্রয়েড লিখেছেন, তরুণী মেয়েটি অসুস্থ হয়ে পড়ল এবং তার মধ্যে ভয়াবহ মৃগরোগজনিত উপসর্গ দেখা দিল। আমি যখন মেয়েটির চিকিৎসা শুরু করলাম, তখন মনে হলো তার বোনের শয্যাপার্শ্বের দৃশ্যটি এবং মেয়েটির মধ্যে যে ঘৃণ্য অহংভাবপূর্ণ আবেগের জন্ম নিয়েছিল সে কথা সে পুরোপুরি ভুলে গেছে। কিন্তু মনোবিশ্লেষণের সময় সে কথা তার মনে পড়ল এবং অত্যন্ত বিক্ষুব্ধ একটি দশায় সেই রোগ সৃষ্টিকারী মুহূর্তটিকে সে মনের মধ্যে আবার ফিরিয়ে আনল, এবং এই চিকিৎসার ফলে সে একসময় সেরে উঠল। সোফি বলল, আত্মার প্রত্নতত্ত্ব বলতে আপনি কি বোঝাতে চেয়েছিলেন সেটি আরও ভালো করে আমি এখন বুঝতে চাই। অ্যালবার্টো বললেন, মানুষের মনের একটা সাধারণ বর্ণনা এবার দিতে পারি আমরা। রোগীদের চিকিৎসায় বহু বছরের অভিজ্ঞতার পর ফ্রয়েড এই সিদ্ধান্তে পৌঁছলেন যে চেতন মন বা কনশাস মানব মনের নেহাত একটি ক্ষুদ্র অংশ। চেতন মন হচ্ছে সমগ্র পৃষ্ঠের উপর জেগে থাকা আইসবার্গের ডগাটুকু মাত্র। সমুদ্রপৃষ্ঠের নিচে বা চেতনার ওপারে রয়েছে নির্জ্ঞান মন বা সাবকনশাস, আনকনশাস। সোফি বলল, তার মানে নির্জ্ঞান মন হচ্ছে আমাদের ভেতর যা কিছু বিস্তৃত অবস্থায় রয়েছে এবং যা আমরা মনে করতে পারি না তাই। অ্যালবার্টো বললেন, আমরা আমাদের সমস্ত অভিজ্ঞতাকেই সবসময় আমাদের মনের মধ্যে সচেতনভাবে উপস্থিত হতে দেখি না, কিন্তু যে ধরনের জিনিসের কথা আমরা ভেবেছি বা যা কিছু আমাদের জীবনে ঘটেছে এবং মনে করার চেষ্টা করলে যেসব কথা আমরা মনে করতে পারি তাকে ফ্রয়েড বলেছেন অবচেতন বা প্রিকনশাস। নির্জ্ঞান মন কথাটা তিনি উঠিয়ে রেখেছেন সেই সব জিনিস বোঝাতে যেগুলোকে আমরা দমিয়ে রেখেছি। তার মানে সেই ধরনের জিনিসগুলো ভোলার জন্য আমরা চেষ্টা করেছিলাম সেগুলো অপ্রীতিকর, অসঙ্গত আর নোংরা বলে। আমাদের যদি এমন করে ইচ্ছা বা তাড়না থাকে যেগুলো চেতন মনের কাছে অসহনীয় বলে বোধ হয়, তখন অতি অহম সেগুলো নিচের তলায় পাঠিয়ে দেয়। সোফি বলল, আমি বুঝতে পারছি। সোফি, সমস্ত সুস্থ লোকের মধ্যেই এই মেকানিজমটি কাজ করে, কিন্তু অপ্রীতিকর বস্তু বা নিষিদ্ধ চিন্তাকে চেতনার কাছ থেকে দূরে রাখতে গিয়ে কিছু মানুষ, কিছু লোকের ওপর এমন প্রচণ্ড চাপ পড়ে যে তা মানসিক রোগের জন্ম দেয়। এভাবে কোনো কিছুকে চাপা দিলে তার নিজের চেষ্টায় আবার চেতনার মধ্যে প্রবেশের চেষ্টা করে। কোনো কোনো লোকের পক্ষে এ ধরনের আবেগকে চেতন মনের সমালোচনাপূর্ণ চোখের নিচে রাখাটা খুব কঠিন হয়ে পড়ে।
1909 সালে ফ্রয়েড যখন আমেরিকায় মনোসমীক্ষণ নিয়ে বক্তৃতা দিচ্ছিলেন, তখন একটি উদাহরণ দিয়েছিলেন এরকম একটি দমন প্রক্রিয়া নিয়ে। সোফি বলল, সেটি শোনার ইচ্ছে হচ্ছে আমার খুব। অ্যালবার্টো বললেন, তিনি বলেছিলেন, মনে করুন এই হলঘরে এই অডিয়েন্সের মধ্যে, যে অডিয়েন্সের অনুকরণীয় নিস্তব্ধতা এবং মনোযোগের যথেষ্ট প্রশংসা করা আমার সাধ্যাতীত, সেখানে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি একটা ঝামেলা পাকাচ্ছেন এবং তিনি তার অবশিষ্ট হাসি, কথা এবং পা ঘষার সাহায্যে আমার কাছ থেকে আমার মনোযোগ সরিয়ে নিচ্ছেন। আমি তাকে বুঝিয়ে বললাম যে এই পরিস্থিতিতে আমি আমার বক্তৃতা চালিয়ে যেতে পারবো না। ফলে আপনাদের মধ্য থেকে কয়েকজন শক্ত সামর্থ্য লোক উঠে গিয়ে খানিকটা ধস্তাধস্তির পর সেই শান্তি বিঘ্নকারীকে হরঘর থেকে বের করে দিলেন। তার মানে তাকে এখন দমন করা হলো এবং আমি আমার বক্তৃতা চালিয়ে যেতে পারলাম। কিন্তু ঝামেলাটা আবার যাতে না হয়, সেই জন্য যে লোকটিকে এইমাত্র বের করে দেয়া হলো, তিনি যাতে জোর করে আবার ঘরে ঢুকতে না পারেন, তাই যেসব ভদ্রলোক আবার ইঙ্গিত বুঝতে পেরে সে অনুযায়ী কাজ করেছিলেন, তারা তাদের চেয়ার নিয়ে দরজায় গিয়ে বসলেন প্রতিরোধ হিসাবে, সেই দমন প্রক্রিয়াটি চালিয়ে যাওয়ার জন্য। তো এবার যদি এই দুই জায়গাকে আপনারা মনে স্থানান্তরিত করেন এবং ভেতরের এই লোকগুলোকে চেতন মন বলে বাইরের মানুষটিকে নির্জ্ঞান মন বলেন, তাহলে মোটামুটি চলনসই একটি বর্ণনা পেয়ে যাচ্ছেন সেই দমন প্রক্রিয়ার। কিন্তু সোফি শান্তি বিঘ্নকারী তো বারবার চেষ্টা চালাচ্ছে আবার ভেতরে ঢোকার। অন্ততপক্ষে দমিয়ে রাখা চিন্তাভাবনা এবং তাড়ানোগুলো তাই করে। নির্জ্ঞান মন থেকে উঠে আসার চেষ্টা করতে থাকা দমিয়ে রাখা চিন্তাভাবনাগুলো নিরন্তর চাপের মধ্যে রাখে আমাদের। সেজন্যই আমরা এমন কিছু কাজ করে বসি যা আমরা করতে চাইনি। অবচেতন প্রক্রিয়াগুলো এভাবেই আমাদের অনুভূতি এবং কাজকর্মকে উদ্বুদ্ধ করে। সোফি বলল, একটা উদাহরণ দিতে পারেন? সোফি এই মেকানিজমের বেশ কয়েকটি নিয়ে কাজ করেছেন ফ্রয়েড। তার মধ্যে একটা হচ্ছে আমরা যাকে বলি মুখ বা কলম ফসকে কিছু বলে বা লিখে ফেলাকে বোঝায়। অন্য কথায় বলতে গেলে বলতে হয়, একসময় আমরা যে ব্যাপারটা চেপে রাখতে চেয়েছিলাম সেটি আমরা আকস্মিকভাবে সবার সামনে বলে ফেলি। উদাহরণ দিতে গিয়ে ফ্রয়েড এক দোকানের এক ফোরম্যানের কথা বলেছেন যে তার বসের উদ্দেশ্যে একটি টোস্ট করতে চাইছিল, কিন্তু সমস্যা হচ্ছে সেই বস লোকটা ছিল ভীষণ রকমের অজনপ্রিয়। সাদা কথায় বলতে গেলে বসটি ছিল লোকে যাকে বলে সোয়াইন বা একটা শোর। সোফি হেসে বলল, তারপর? অ্যালবার্টো বললেন, তো ফোরম্যান উঠে দাঁড়ালো, উঁচু করে ধরল নিজের গ্লাসটা, তারপর বলে উঠল, হিয়ার ইজ টু দ্য সোয়াইন। সোফি বলল, কি সাংঘাতিক। তার বলতে সোফি, তবে লোকটা আসলে ঠিক তাই বলেছিল যা সে সত্যি মনে করে। অবশ্য সেটি কিন্তু সে বলতে চায়নি। আরেকটা উদাহরণ চাও? একবার এক বিশপের চা খেতে আসার কথা স্থানীয় একজন ধর্মযাজকের বাড়িতে। সেই ধর্মযাজকের আবার বেশ কিছু ছোট ছোট নম্রভদ্র মেয়ে নিয়ে একটা বিরাট পরিবার। এদিকে বিশপের নাকটা ছিল বেখাপ্পা রকমের বড় আকারের। ছোট মেয়েগুলোকে পই পই করে বলে দেয়া হলো তারা যেন কোনো অবস্থাতেই বিশপের নাক নিয়ে কিছু না বলে, কারণ বাচ্চাদের মধ্যে অবদমনকারী মেকানিজম তখনও পুরোপুরি গড়ে না ওঠায় বড়দের সম্পর্কে অনেক সময় তারা মুখ ফসকে অনেক বেফাস কথা বলে ফেলে। যাই হোক, বিশপ এলেন। উল্লেসিত কন্যারা প্রাণপণে নিজেদেরকে সংযত করে রাখল তার নাক নিয়ে কোনো মন্তব্য না করার জন্য। চেষ্টা করল যেন নাকটার দিকেই নজর তাদের না পড়ে, চেষ্টা করল ওটার কথা ভুলে যেতে, কিন্তু তারপরেও সারাক্ষণই ওটার কথা মনে পড়তে লাগলো ওদের। তো এমন সময় একজনকে বলা হলো চিনিটা এগিয়ে দিতে। বিশিষ্ট বিশপের দিকে তাকিয়ে মেয়েটি তখন বলে উঠল, আপনি কি আপনার নাকে চিনি নেন? সোফি বলল, কি ভয়ঙ্কর। অ্যালবার্টো বললেন, আরেকটা যে কাজ আমরা করতে পারি তা হলো যুক্তি প্রয়োগ করা বা রেশনালাইজ করা। তার মানে আমরা যা করছি তার আসল কারণটা আমরা নিজেদের বা অন্যদের কাছে বলছি না, তার কারণ সেই আসল কারণটা অগ্রহণযোগ্য। যেমন তোমাকে আমি সম্মোহিত করে একটা জানালা খোলাতে পারি। তুমি সম্মোহিত অবস্থায় থাকাকালীন তোমাকে বললাম যে টেবিলের উপর আমি আঙ্গুল দিয়ে তুড়ি বাজাতে শুরু করলেই তুমি উঠে গিয়ে জানালা খুলে দেবে। আমি তুড়ি বাজাতে শুরু করলাম আর তুমি জানালা খুলে দিলে। পরে আমি তোমাকে যখন জিজ্ঞাসা করলাম কেন তুমি জানালাটা খুললে, তখন তুমি বলতে পারো যে বড্ড গরম পড়েছে সেজন্য, অথচ সেটি কিন্তু আসল কারণ নয়। তুমি যে আমার সম্মোহক আদেশ পালন করতে গিয়ে কাজটা করেছ সেটি তুমি স্বীকার করতে চাইছো না, তাই তুমি একটা যুক্তি দেখাচ্ছ। সোফি বলল, বুঝতে পারছি। অ্যালবার্টো বললেন, এ ধরনের ব্যাপার আমরা কার্যত প্রতিদিনই করতে দেখি। সোফি বলল, আমার ওই 4 বছর বয়সী কাজিনটা
আমার মনে হয় না যে ওর বেশি বন্ধুবান্ধব আছে, তাই আমি বেড়াতে গেলে সবসময় খুশি হয় ছেলেটা। একদিন আমি তাকে বললাম তাড়াতাড়ি বাসায় ফিরে যেতে হবে আমার মার কাছে। আপনি জানেন ও কি বলল? কি বলল? বলল যে আমার মা একটা স্টুপিড। অ্যালবার্টো হেসে বললেন, হ্যাঁ, এটা আসলেই যুক্তি প্রয়োগের একটা ঘটনা। ছেলেটা আসলে ঠিক ও কথা বলতে চায়নি। সে বলতে চেয়েছে যে তোমাকে যে চলে যেতে হবে এই ব্যাপারটা স্টুপিড, কিন্তু ছেলেটা এতই লাজুক যে কথাটা বলতে পারছিল না। অন্য আরেকটা যে কাজ করি আমরা, তা হলো অভিক্ষেপণ করা বা প্রজেক্ট করা। সেটি আবার কি? আমরা যখন অভিক্ষেপণ করি তখন আমরা আমাদের নিজেদের যেসব বৈশিষ্ট্য চেপে রাখতে চাইছি সেগুলো অন্যের উপর আরোপ করি। যেমন ধরো, যে লোক হারকেপ্পন, সে লোক অন্যদেরও কঞ্জুস হিসাবে বর্ণনা করবে। আর যে লোক স্বীকার করতে চায় না যে সে সবসময় যৌনতা তাড়িত থাকে, দেখা যাবে সেই অন্য কারো যৌন আসক্তির ব্যাপারে সবার আগে তেড়ে উঠেছে। ফ্রয়েড দাবি করলেন যে আমাদের দৈনন্দিন জীবন এ ধরনের নির্জ্ঞান মেকানিজমে পূর্ণ। বিশেষ কোনো লোকের নাম ভুলে যাই আমরা, কথা বলার সময় বেখেয়ালে নিজেদের গায়ের জামা কাপড় ধরে টানি, অথবা ঘরের মধ্যে অহেতুক এটা ওটা জিনিস এদিক ওদিক সরাই। এছাড়াও আমরা কথা বলতে গিয়ে শব্দ হাতড়ে বেড়াই, মুখ বা কলম ফসকে এমন কথা বলি বা লিখে ফেলি যা দেখে মনে হতে পারে সেগুলো পুরোপুরি নির্দোষ। ফ্রয়েডের বক্তব্য হচ্ছে এসব ভুল ততটা আকস্মিক বা নির্দোষ মোটেই নয় যতটা আমরা ভাবি। সত্যি বলতে কি, তালগোল পাকানো এসব কাজ অত্যন্ত গোপন কিছু কথা আমাদের ফাঁস করে দিতে পারে। সোফি বলল, এখন থেকে আমার সব কথা খুব সাবধানে খেয়াল করব আমি। অ্যালবার্টো বলল, তারপরেও তুমি তোমার অবচেতন তাড়না বা আবেগের কাছ থেকে পালাতে পারবে না সোফি। মোক্ষম কৌশলটা হচ্ছে অপ্রীতিকর ব্যাপার স্যাপার অবচেতনের মধ্যে চাপা দেওয়ার ব্যাপারে খুব বেশি চেষ্টা না করা। ব্যাপারটা ইঁদুরের বাসার মুখ বন্ধের চেষ্টা করার মতো। এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো যে ইঁদুরটা বাগানের অন্য কোনো না কোনো জায়গা ফুঁড়ে মাথাচাড়া দেবেই। চেতন আর অবচেতনের মধ্যকার দরজাটা খোলা রাখাটাই আসলে স্বাস্থ্যের জন্য খুব ভালো। সোফি বলল, দরজা বন্ধ করে দিলে লোকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে, ঠিক? হ্যাঁ সোফি, ঠিক। একজন স্নায়বিক পীড়াগ্রস্ত বা নিউরোটিক মানুষ তিনি, যিনি তার চেতনা জগৎ থেকে অপ্রীতিকর জিনিসকে দূরে সরিয়ে রাখতে খুব বেশি শক্তি ব্যয় করেন। বিশেষ একটা অভিজ্ঞতাকে চাপা দিতে মরিয়া হয়ে চেষ্টা করেন তিনি বারবার। তারপরেও তিনি তার সেই গোপন যন্ত্রণার সূত্র খুঁজে পেতে ডাক্তারের সাহায্যের জন্য উদ্গ্রীব হয়ে উঠতে পারেন। সোফি বলল, ডাক্তার কাজটা কি করে তখন বলেন তো? অ্যালবার্টো বললেন, ফ্রয়েড একটা কৌশল আবিষ্কার করেছিলেন যার নাম তিনি দিয়েছিলেন অবাধ অনুষঙ্গ বা ফ্রি অ্যাসোসিয়েশন। অন্য কথা বলতে গেলে রোগীকে তিনি আয়েশ করে শুতে দিয়ে তার মনে যা আসে তার যতই অপ্রাসঙ্গিক, আকস্মিক, অপ্রীতিকর বা অস্বস্তিকর শোনাক না কেন স্রেফ তাই বলতে দিতেন। উদ্দেশ্যটা হলো সেই যন্ত্রণাগুলোর ওপর যে ঢাকনা পড়েছে বা নিয়ন্ত্রণ আরোপিত হয়েছে সেটি ভেঙে ফেলা। তার কারণ এসব যন্ত্রণাই রোগীকে অস্থির করে তুলেছে। সব সময় সক্রিয় আছে সেগুলো, যদিও ঠিক সচেতনভাবে নয়। সোফি বলল, কোনো জিনিস যতই ভুলে থাকার চেষ্টা করুন না কেন ততই সেটি অবচেতনভাবে আরও বেশিবার মনে পড়ে যায়। হ্যাঁ সোফি, ঠিক তাই। আর সেই কারণেই অবচেতন থেকে আসা ইঙ্গিতগুলো সম্পর্কে সচেতন থাকাটা এত জরুরি। ফ্রয়েডের মত অনুযায়ী নির্জ্ঞান মনোগামী রাজপথ হচ্ছে আমাদের স্বপ্নগুলো। তার প্রধান কাজ দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমসে এই বিষয়ের উপরই লেখা, আর সেটি প্রকাশিত হয়েছিল 1900 সালে। তাতে তিনি দেখিয়েছেন যে আমাদের স্বপ্নগুলো আকস্মিক কোনো ব্যাপার নয়। স্বপ্নের মাধ্যমেই আমাদের চেতন মনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে আমাদের নির্জ্ঞান মন। রোগীদের নিয়ে বহু বছরের গবেষণার পর এবং অবশ্যই তার নিজের স্বপ্নগুলো ব্যাখ্যা করে ফ্রয়েড এই দৃঢ় সিদ্ধান্তে পৌঁছান যে আমাদের সব স্বপ্নই ইচ্ছাপূরণ সংক্রান্ত। তিনি বলেন, শিশুদের মধ্যে তা স্পষ্টভাবে প্রতীয়মান। আইসক্রিম আর চেরি ফলের স্বপ্ন দেখে তারা, কিন্তু বড়দের বেলায় পূরণ হতে চাওয়া ইচ্ছাগুলো থাকে ছদ্মবেশে। তার কারণ হলো নিজেদের আমরা যেসব কাজ করতে দিতে চাই তার উপর একটা সেন্সরশিপ এমনকি ঘুমিয়ে থাকার সময়ও চলতেই থাকে। আর যদিও এই সেন্সরশিপ বা দমন প্রক্রিয়া আমাদের জাগ্রত অবস্থায় যতটা সক্রিয় থাকে তার চেয়ে অনেক দুর্বল হয়ে পড়ে ঘুমের সময়, তারপরেও সেটি আমাদের স্বপ্নগুলোর মধ্যে সেই সব ইচ্ছাকে এমনভাবে বিকৃত করে ফেলে যে সেগুলোকে আমরা চিনতে পারি না। সোফি বলল, সেজন্যই স্বপ্ন ব্যাখ্যা দেবার দরকার হয়। অ্যালবার্টো বললেন, ফ্রয়েড দেখিয়েছেন যে সকালে উঠে আমরা যে স্বপ্নটির কথা মনে করি
সেই আসল স্বপ্ন আর স্বপ্নটার আসল অর্থের মধ্যকার পার্থক্যের কথা যেন আমরা অবশ্যই বিবেচনায় রাখি। সত্যিকারের স্বপ্নের ছবিটিকে, অর্থাৎ যে ফিল্ম বা ভিডিওটি আমরা স্বপ্নে দেখি, সেটির নাম ফ্রয়েড দিয়েছেন ব্যক্ত স্বপ্ন বা ম্যানিফেস্ট ড্রিম। স্বপ্নের এই আপাত বিষয়বস্তু সবসময়ই সেটির উপাদান বা দৃশ্যপট সংগ্রহ করে আগের দিন থেকে, যেটা চেতনার কাছ থেকে লুকানো থাকে। ফ্রয়েড একে বলেছেন সুপ্ত স্বপ্নচিন্তা বা ল্যাটেন্ট ড্রিম থটস। আর এইসব গুপ্ত চিন্তা, সেসব নিয়েই আসলে স্বপ্নটি। সেগুলো দূর অতীত, এই যেমন একেবারে আদি শৈশব থেকেও উৎসারিত হতে পারে। সোফি বলল, তার মানে একটা স্বপ্নকে বুঝতে হলে আগে সেটিকে বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, আর মানসিকভাবে অসুস্থ রোগীর বেলায় সে কাজটা করতে হবে থেরাপিস্টের সঙ্গে। তবে ডাক্তার কিন্তু স্বপ্নটার ব্যাখ্যা করেন না। রোগীর সাহায্য নিয়ে কেবল কাজটা করা সম্ভব তার পক্ষে। এই পরিস্থিতিতে ডাক্তার স্রেফ এক সক্রেটীয় ধাত্রীর ভূমিকা পালন করেন, সেই ব্যাখ্যার কাজে সাহায্য করেন। সুপ্ত স্বপ্নচিন্তাকে ব্যক্ত স্বপ্ন উপাদানে রূপান্তরিত করার সত্যিকারের প্রক্রিয়ার নাম দিয়েছিলেন ফ্রয়েড স্বপ্নকৃতি বা ড্রিম ওয়ার্ক। আমরা এটাকে বলতে পারি স্বপ্নটা জানিয়ে তার উপর আবরণ দেয়া বা সেটিকে সাংকেতিক রূপ দেয়া। স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার সময় আমাদেরকে অবশ্যই এর উল্টো প্রতিক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে এবং স্বপ্নটার বিষয়বস্তুতে পৌঁছতে উপাদানের আবরণ ঘুচিয়ে ফেলতে হবে বা সেটিকে ডিকোড করতে হবে। সোফি বলল, একটা উদাহরণ দিতে পারবেন? ফ্রয়েডের বইয়ে উদাহরণের কোনো কমতি নেই, তবে আমরা নিজেরাই সহজ এবং একান্তই ফ্রয়েডীয় একটি উদাহরণ তৈরি করতে পারি। ধরা যাক একটি যুবক স্বপ্ন দেখল তার এক পিস্তুত বোন তাকে 2টো বেলুন উপহার দিয়েছে। সোফি বলল, তো? অ্যালবার্টো বলল, তো তুমি নিজেই স্বপ্নটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করো না। সোফি বলল, হ্যাঁ, এখানে একটা ব্যক্ত স্বপ্ন আছে, ঠিক যেমনটি আপনি বলেছিলেন। এক যুবক তার পিস্তুত বোনের কাছ থেকে 2টো বেলুন পেল। অ্যালবার্টো বললেন, বলে যাও, আমি শুনছি সোফি। সোফি বলল, আপনি বলেছেন দৃশ্যপটটা আসে সবসময় আগের দিনটি থেকে, কাজেই আগের দিন সে নিশ্চয়ই মেলায় গিয়েছিল বা সে হয়তো বেলুনের ছবি দেখেছিল খবরের কাগজে। অ্যালবার্টো বললেন, সেটা অবশ্য সম্ভব, তবে তার কিন্তু বেলুন শব্দটা দেখলেই চলে বা এমন কিছু যা তাকে বেলুনের কথা মনে করিয়ে দিয়েছিল। সোফি বলল, কিন্তু স্বপ্নটা আসলে জানিয়ে সেই সুপ্ত চিন্তাগুলো কি? তুমি বলো সোফি, তুমি তো প্রথম ব্যাখ্যা দেবে। সোফি বলল, হয়তো স্রেফ কয়েকটা বেলুন চেয়েছিল। অ্যালবার্টো হেসে বললেন, না, এভাবে হবে না। তবে তুমি ঠিকই বলেছ যে স্বপ্ন হলো আসলে একটা ইচ্ছা পূরণ। কিন্তু কোনো যুবক একজোড়া বেলুন খুব তীব্রভাবে চাইছে, এমনটা খুব কমই ঘটে। আর চাইলেও সেটি নিয়ে স্বপ্ন দেখার দরকার পড়ে না তার। সোফি বলল, আমি মনে হয় বুঝতে পেরেছি, আসলে সে তার সেই পিস্তুত বোনকে চায়, আর বেলুন 2টো হলো মেয়েটির 2টি স্তন। অ্যালবার্টো বললেন, হ্যাঁ, এই ব্যাখ্যাটা অনেক বেশি যুক্তিসঙ্গত। আর এটা আগে থেকেই ধরে নেওয়া যায় যে যুবকটির ইচ্ছা তার জন্য অস্বস্তির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। সোফি বলল, এক অর্থে তাহলে আমাদের স্বপ্নগুলো অনেক ঘোরানো পেঁচানো। হ্যাঁ সোফি, ফ্রয়েড বিশ্বাস করতেন যে আমাদের স্বপ্ন হচ্ছে একটি অবদমিত ইচ্ছার ছদ্ম পরিপূর্ণতা লাভ। তবে আমরা ঠিক কি অবদমিত করছি সেটি ফ্রয়েড যখন ভিয়েনার ডাক্তার ছিলেন সে সময় থেকে যথেষ্ট পরিমাণ বদলে যেতে পারে। অবশ্য স্বপ্নের ছদ্মবেশী বিষয়বস্তুর মেকানিজমটা একই রয়ে যেতে পারে। 1920-এর দশকে ফ্রয়েডের মনোসমীক্ষণ ছিল খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিশেষ কিছু মনোরোগীর চিকিৎসার ক্ষেত্রে। শিল্প সাহিত্যের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল তার নির্গান মনের তত্ত্ব। সোফি বলল, শিল্পীরাও মানুষের নির্গান মানবিক জীবন সম্পর্কে উৎসাহী হয়ে উঠেছিলেন বুঝি? অ্যালবার্টো বলল, ঠিক তাই। অবশ্য ফ্রয়েডের মনোসমীক্ষণের কথা প্রচারিত হওয়ার আগেই 19বিংশ শতাব্দীর শেষ দশকে সাহিত্যে এই ব্যাপারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তার মানে স্রেফ এই যে বিশেষ সে সময়ে, অর্থাৎ 1890-এর দশকে ফ্রয়েডের মনোসমীক্ষণের আবির্ভাব নেহাতি কাকতালীয় ব্যাপার ছিল না। সোফি বলল, তার মানে আপনি বলতে চান সেই সময়কার স্পিরিটের মধ্যেই ওটা ছিল? অ্যালবার্টো বললেন, অবদমন, রিপ্রেশন, প্রতিরক্ষামূলক প্রক্রিয়া বা ডিফেন্স মেকানিজম এবং যুক্তিপ্রয়োগ বা র্যাশনালাইজেশন, এসবের মতো ঘটনা তিনি আবিষ্কার করেছেন বলে ফ্রয়েড কখনো দাবি করেননি। এইসব মানবীয় অভিজ্ঞতা তিনি প্রথম মনোবিদ্যায় প্রয়োগ করেছেন মাত্র। সাহিত্যিক উদাহরণ দিয়ে নিজের তত্ত্ব ব্যাখ্যা করার ক্ষেত্রেও ওস্তাদ ছিলেন তিনি। কিন্তু যেমনটি আমি আগেই বলেছি,
1920-এর দশক থেকে ফ্রয়েডের মনোসমীক্ষণ শিল্প ও সাহিত্যের ওপর আরও প্রত্যক্ষ প্রভাব ফেলতে শুরু করে। কবি এবং চিত্রকররা, বিশেষ করে পরাবাস্তববাদীরা, অবচেতন মনের শক্তি ব্যাপারটিকে কাজে লাগাতে চেষ্টা করেছেন তাদের লেখায়। সোফি বলল, পরাবাস্তববাদী তারা কারা? অ্যালবার্টো বলল, পরাবাস্তব, সুররিয়ালিজম শব্দটি এসেছে ফরাসি ভাষা থেকে এবং এর অর্থ হচ্ছে অতি বাস্তবতা বা সুপার রিয়ালিজম। 1924 সালে আন্দ্রে ব্রেতো একটি পরাবাস্তববাদী ইশতেহার প্রকাশ করেন। তাতে তিনি দাবি করেন যে অবচেতন মন থেকেই শিল্পের জন্ম হওয়া উচিত। এভাবেই শিল্পী সম্ভাব্য সবচেয়ে স্বাধীন অনুপ্রেরণা লাভ করেন তার স্বপ্নের প্রতিচ্ছবি থেকে এবং কঠোর প্রচেষ্টা চালিয়ে যাবেন একটি অতি বাস্তবতা অর্জনের দিকে, যেখানে স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে সীমারেখা ঘুচে গেছে। সচেতন মনের সেন্সরশিপ ভাঙা এবং শব্দ ও ছবিকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়াটা একজন শিল্পীর জন্য জরুরি হতে পারে। সোফি বলল, সেটা বুঝতে পারছি। অ্যালবার্টো বললেন, এক অর্থে ফ্রয়েড দেখিয়েছেন যে প্রত্যেকের মধ্যেই একজন শিল্পী রয়েছে। সতে হল একটি স্বপ্ন ছোট্ট একটি শিল্পকর্ম, আর প্রতিদিনই নতুন নতুন স্বপ্ন দেখি আমরা। তার রোগীদের স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য ফ্রয়েডকে প্রায়ই প্রতীকের একটা নিবিড় দুর্বোধ্য ভাষার ভেতর দিয়ে পথ করে এগোতে হতো। একটা ছবি বা সাহিত্যিক কোনো রচনা আমরা যেভাবে ব্যাখ্যা করি সেভাবে নয়। সোফি বলল, প্রায় প্রত্যেক রাতেই কি আমরা স্বপ্ন দেখি? সোফি, সাম্প্রতিক গবেষণা বলছে যে আমরা আমাদের ঘুমের সময় 20% সময়, অর্থাৎ প্রতি রাতের 1 থেকে 2 ঘন্টা সময় ধরে স্বপ্ন দেখি। ঘুমের সময় যদি আমাদের বিরক্ত করা হয় তখন আমরা নার্ভাস এবং বিরক্ত হয়ে পড়ি। এর অর্থ স্রেফ এই যে প্রত্যেকেই তার অস্তিত্বসূচক অবস্থার শৈল্পিক অভিব্যক্তি প্রকাশ করার সহজাত একটা প্রবৃত্তিতে আছে। সতে হল আমরা তো আমাদের নিয়েই স্বপ্ন দেখি, আমরাই পরিচালক, আমরাই দৃশ্যপট রচনা করি এবং বিভিন্ন ভূমিকায় অভিনয় করি। যে লোক বলে সে শিল্প বোঝে না, সে আসলে নিজেকে ভালোভাবে চেনে না। মানব মনের নানা বিস্ময় সম্পর্কে সমীহ জাগানো কিছু প্রমাণও ফ্রয়েড হাজির করেছেন। তার রোগীদের নিয়ে কাজ করে তিনি এই ব্যাপারে নিশ্চিত হন যে আমরা যা দেখেছি সেসব অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, আর তার সবই আমরা আমাদের চেতনার গভীরে কোনো এক জায়গায় জমা করে রাখি এবং এই অতীত স্মৃতির সব কিছুকেই আবার আলোতে নিয়ে আসা যায়। আমরা যখন কোনো কিছুকে মনে করতে গিয়ে ব্যর্থ হই আর তার একটু পরেই সেটি আমাদের জিভের ডগায় এসে পড়ে এবং তারও খানিক পরে সেটি হঠাৎ করে আবার মনে পড়ে যায়, তখন আমরা আসলে সেই বিষয়টির কথা বলি যা আমাদের নির্জ্ঞান মনে রয়ে গেছে আর হঠাৎ করেই আধখোলা দরজা দিয়ে শুরুত করে ঢুকে পড়েছে আমাদের চেতনায়। সোফি বলল, কিন্তু কখনো কখনো ব্যাপারটা বেশ সময় নেয়। অ্যালবার্টো বললেন, সব শিল্পী এ ব্যাপারে সচেতন, কিন্তু হঠাৎ করেই যেন সব দরজা আর দেরাজ হাট করে খুলে যায়। সব কিছুই নিজে নিজে গড়িয়ে পড়তে থাকে আর আমরা পেয়ে যাই আমাদের দরকারি সব শব্দ, সব ছবি। এটা ঘটে তখন যখন আমরা নির্জ্ঞান মনে ঢাকনাটা তুলে ফেলি। সোফি, এই ব্যাপারটিকে আমরা অনুপ্রেরণা বা ইন্সপিরেশন বলতে পারি। মনে হয় আমরা যা কিছু আঁকছি বা লিখছি তা যেন আসছে বাইরের কোনো উৎস থেকে। সোফি বলল, অনুভূতিটা নিশ্চয়ই খুব চমৎকার। অ্যালবার্টো বললেন, কিন্তু তোমার নিজেরও নিশ্চয়ই এরকম অনুভূতি আছে। অতি ক্লান্ত হয়ে পড়া বাচ্চাদের মধ্যেও অনুপ্রেরণা জিনিসটিকে কাজ করতে দেখবে তুমি প্রায়। মাঝে মাঝে তারা এতই ক্লান্ত হয়ে পড়ে যে তাদের দেখে মনে হয় তারা একেবারে পুরোপুরি জেগে আছে। হঠাৎ করেই একটা গল্প বলতে শুরু করে তারা, যেন যেসব শব্দ বা কথা তারা এখনো শেখেনি সেগুলো কোথা থেকে পেয়ে যাচ্ছে তারা। আসলে অবশ্য সেগুলো তাদের জানা শব্দই। সেই শব্দ আর ধারণাগুলো তাদের চেতনায় সুপ্ত অবস্থায় রয়েছে, কিন্তু এখন যখন সব সাবধানতা আর সেন্সরশিপ উধা হয়ে গেছে, বেরিয়ে আসছে সেই শব্দগুলো। কম বেশি অসচেতন কোনো অভিব্যক্তিকে যুক্তি আর গভীর চিন্তা দিয়ে নিয়ন্ত্রিত হতে না দেওয়াটাও একজন শিল্পীর জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। ব্যাপারটা বোঝার জন্য ছোট্ট একটা গল্প বলি। গল্পটা কিন্তু খুবই সিরিয়াস আর করুণ। সোফি বলল, ঠিক আছে, শুরু করুন। কোনো এক সময় 100 পা বিশিষ্ট একটা প্রাণী ছিল যে তার 100টা পায়ের সবকটি ব্যবহার করে দুর্দান্ত নাচ নাচতে পারত। সে যখনই নাচত বনের সব প্রাণী এসে জড়ো হতো তার নাচ দেখার জন্যে, আর যথারীতি তারা সবাই মুগ্ধ হয়ে যেত তার সেই চমৎকার নাচ দেখে, অবশ্য একজন ছাড়া। একটা কচ্ছপ কিছুতেই সহ্য করতে পারত না শতপদী সেই প্রাণীটির নাচ। সোফি বলল, সেটি সম্ভবত হিংসার কারণে।
তো কি করে শতপদীর নাচ বন্ধ করা যায়, এই শুধু চিন্তা সেই কচ্ছপটার। সে তো আর গিয়ে সোজাসাপটা বলতে পারবে না যে তার নাচ তার পছন্দ নয়, আর সে নিজে যে ওটার চেয়ে ভালো নেচে দেখাবে সেটাও সে বলতে পারে না, কারণ সেটি হবে নেহাতি সত্যের অপলাপ মাত্র। কাজেই শয়তানি একটা বুদ্ধি আটল সে। সোফি বলল, কি বুদ্ধি? শতপদী প্রাণীটির কাছে একটা চিঠি লিখতে বসে গেল সে লিখল, হে অতুলনীয় শতপদী, তোমার দুর্দান্ত নাচের একজন একনিষ্ঠ ভক্ত আমি। নাচের সময় তুমি কিভাবে পা ফেলো তা আমার জানতেই হবে। তুমি কি তোমার 28 নম্বর বাম পা ওঠানোর পর 39 নম্বর ডান পাটা ওঠাও, নাকি তোমার 44 নম্বর বা পাটা ওঠানোর আগে 17 নম্বর ডান পা উঠিয়ে নাচ শুরু করো? রুদ্ধশ্বাস প্রত্যাশা নিয়ে তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। ইতি তোমার বিশ্বস্ত কচ্ছপ। সোফি বলল, উফ, কি নীচ। অ্যালবার্টো বললেন, চিঠির পড়ার পরই শতপদীটি ভাবতে বসে গেল, নাচার সময় আসলেই কি সে তাই করে? কোন পাটা আগে ওঠায় সে, এবং তারপর কোনটা? শেষ পর্যন্ত কি হলো বলো দেখি। সোফি বলল, শতপদীটা নিশ্চয়ই আর কোনোদিন ভালো করে নাচতে পারল না, তাই না? অ্যালবার্টো বললেন, ঠিক তাই। কল্পনাকে যৌক্তিক চিন্তাভাবনা যখন গলা টিপে মারে তখন এমনটাই ঘটে। সোফি বলল, গল্পটা খুব করুণ আর মজারও। অ্যালবার্টো বললেন, মুক্ত হতে পারাটা একজন শিল্পীর জন্যে গুরুত্বপূর্ণ। পরাবাস্তববাদীরা এটাকেই কাজে লাগাতে চেয়েছিলেন এমন একটা অবস্থায় নিজেদের ফেলে দিয়ে যখন সবকিছুই আপনা আপনি ঘটে যাবে। তাদের সামনে সাদা একটা কাগজ থাকত এবং কি লিখছেন সে ব্যাপারে কোনো চিন্তাভাবনা না করেই লিখতে শুরু করতেন তারা। এটাকে বলতেন তারা স্বয়ংক্রিয় লেখা বা অটোমেটিক রাইটিং। কথাটা এসেছে আসলে আধ্যাত্মবাদ থেকে। সেখানে একজন মাধ্যম বা মিডিয়াম থাকেন যিনি বিশ্বাস করেন যে একটি বিদেহী আত্মা তার কলমকে গাইড করছে। সোফি, আমি কিন্তু ভেবেছিলাম এ নিয়ে কালকে আলাপ করব আমরা। সোফি বলল, ঠিক আছে। অ্যালবার্টো বললেন, এক অর্থে একজন পরাবাস্তববাদী শিল্পীও একজন মাধ্যম, অর্থাৎ একটা উপায় বা সংযোগ। তিনি তার নিজের অবচেতনের মাধ্যম। তবে সৃজনশীল প্রক্রিয়ার মধ্যেই সম্ভবত নির্জ্ঞান মনের ব্যাপারটা আছে, কারণ সৃজনশীলতা বলতে আমরা কি বোঝাই বলতো? সোফি বলল, আমার কোনো ধারণাই নেই। ব্যাপারটা কি কোনো কিছু সৃষ্টি করা নয়? অ্যালবার্টো বললেন, ভালোই বলেছ। আর সেটি ঘটে কল্পনা ও যুক্তির মধ্যে একটি সূক্ষ্ম পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যুক্তি কল্পনা টুটি চেপে ধরে, আর কিন্তু সেটি ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়ায়, কারণ কল্পনা ছাড়া সত্যিকারের নতুন জিনিস কখনোই সৃষ্টি হবে না। আমার ধারণা কল্পনা হচ্ছে একটা ডারুনীয় পদ্ধতির মতো। সোফি বলল, দুঃখিত, কল্পনার ডারুনীয় পদ্ধতি? ব্যাপারটা বুঝলাম না। অ্যালবার্টো বলল, মানে ডারুইনবাদ অনুযায়ী প্রকৃতির মিউট্যান্টগুলো একটার পর একটা দেখা দিলেও তাদের মধ্যে অল্প কটি কেবল ব্যবহার করা হয়, মাত্র অল্প কটি বাঁচার অধিকার লাভ করে। আমরা যখন কোনো অনুপ্রেরণা আর একরাশ নতুন ধারণা পাই তখনও ঠিক একই ব্যাপার ঘটে সোফি। চেতনার মধ্যে চিন্তা মিউট্যান্টগুলো দেখা দিতে থাকে একের পর এক। অন্তত আমরা যদি নিজেদের উপর বড্ড বেশি সেন্সরশিপ আরোপ না করি সেক্ষেত্রে, তো এসব চিন্তার অল্প কটি কেবল ব্যবহার করা চলে। এখানে যুক্তি আপনা আপনি চলে আসে। এটারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে। দিনের সংগ্রহগুলো টেবিলের উপর বিছিয়ে রাখার পর সেগুলো থেকে ঝাড়াই বাছাই করতে ভুলে যাই না আমরা। এবার কল্পনা করে দেখো তো, আমাদের মাথায় যে আসে তার সবকিছুই যদি উচ্চারণ করতে দেয়া হয় তাহলে কি হবে? ডেস্কের দেরাজের ভেতর থেকে আমাদের নোটপ্যাডগুলো লাফ দিয়ে বেরিয়ে আসার কথা তো বাদই দেয়া গেল, আকস্মিক আবেগের ভারে ডুবে যেত গোটা জগৎ। কোনো ধরনের ঝাড়াই বাছাইয়ের বালাই থাকতো না। সোফি বলল, যুক্তি তাহলে এসব আইডিয়ার ভেতর থেকে বেছে নেওয়ার কাজটা করে? অ্যালবার্টো বললেন, হ্যাঁ, তোমারও কি তাই মনে হয় না? যে জিনিসটা নতুন সেটি হয়তো কল্পনাই তৈরি করে নিল, কিন্তু আসল নির্বাচনের কাজটা কল্পনা করে না। কল্পনা সৃজন বা কম্পোজ করে না। শিল্পের প্রতিটি কাজই আসলে যা সেই সৃজন কর্মটি ঘটে কল্পনা আর যুক্তি বা মন আর চিন্তাভাবনার ভেতর একটি আশ্চর্য পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে। কারণ সৃজনশীল প্রক্রিয়ার ভেতর দৈবর একটা ভূমিকা সবসময় থাকবে। মেঘ চড়াতে গেলে আগে তো সেগুলো তোমাকে ছেড়ে দিতে হবে। জানলার বাইরে তাকিয়ে একেবারে স্থির হয়ে বসে রইলেন অ্যালবার্টো। আর তিনি যখন ওখানে বসে আছেন, সোফি হঠাৎ লেকের ধারে উজ্জ্বল বর্ণের কিছু ডিজনি চরিত্রের জটটা লক্ষ্য করল। ওই যে গুফি,
বলে উঠল সোফি। আর ডোনাল্ড ডাক আর তার ভক্তরা, দেখুন আলবার্টো, মিকি মাউসও আছে। সোফির দিকে ঘুরে তাকালেন তিনি। হ্যাঁ সোফি, ব্যাপারটা বেশ করুণ, বুঝলে? সোফি বলল, তার মানে? আমাদেরকে এখানে সোফি মেজরের ভেড়ার পালের অসহায় শিকার বানানো হচ্ছে। অবশ্য দোষটা আমার নিজের, ভাবের অবাধ অনুষঙ্গের কথা আমি তুলেছিলাম। সোফি বলল, নিজেকে আপনার কোনোভাবেই দোষী সাব্যস্ত করার দরকার নেই। অ্যালবার্টো বললেন, আমি আসলে আমাদের মতো দার্শনিকদের কাছে কল্পনার গুরুত্বের ব্যাপারে কিছু বলতে যাচ্ছিলাম। নতুন চিন্তাভাবনা করার জন্য নিজেকে মুক্ত হতে দেওয়ার মতো যথেষ্ট সাহসী আমাদেরকে হতেই হবে। তবে এই মুহূর্তে লোকটা একটু বাড়াবাড়ি করছে। সোফি বলল, সে নিয়ে আপনি চিন্তা করবেন না। অ্যালবার্টো বললেন, এক্ষুনি আমি রিফ্লেকশন গুরুত্বের কথা বলতে যাচ্ছিলাম, অথচ দেখো আমাদের সামনে হাজির করা হলো এই বেদনাদায়ক কার্টুনগুলো। নিজের কাজে নিজেরই লজ্জা হওয়া উচিত লোকটার। সোফি বলল, আপনি বুঝি আয়রনিকভাবে বললেন কথাটা এখন? না সোফি, আয়রনিক সে, আমি নই। তবে একটা ব্যাপারে স্বস্তিতে আছি আমি, আর সেটি আমার পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। স্বপ্ন নিয়ে কথা বলেছি আমরা, সেটাতেও আয়রনিক ছোঁয়া আছে খানিকটা, কারণ মেজরের স্বপ্নের প্রতিচ্ছবি ছাড়া আমরা আর কি। কিন্তু তারপরেও একটা জিনিস কিন্তু সে ভেবে দেখেনি। সোফি বলল, সেটা কি? অ্যালবার্টো বললেন, হতে পারে সে তার স্বপ্ন সম্পর্কে অস্বস্তিকরভাবে সচেতন। আমরা যা বলি আর করি তার সব কিছু সম্পর্কেই সচেতন সে। ঠিক যেমন যে মানুষটি স্বপ্ন দেখছে সে স্বপ্নের ব্যক্ত স্বপ্নের ব্যাপারটা মনে রাখে, সেই তার কলম দিয়ে এসব করছে। কিন্তু যদি আমরা পরস্পরকে যা বলি তার সব কিছু সে মনে রাখে, তারপরেও কিন্তু এখনো পুরোপুরি ঘুম ভাঙেনি তার। সোফি বলল, কি বলতে চাইছেন? সোফি, সুপ্ত স্বপ্ন চিন্তাগুলোর কথা সে জানে না, সে ভুলে যাচ্ছে যে এটাও একটা ছদ্ম স্বপ্ন। সোফি বলল, আপনার কথাবার্তা বড্ড অদ্ভুত আর জটিল শোনাচ্ছে। অ্যালবার্টো বললেন, মেজর তাই মনে করছে, তার কারণ সে তার নিজের স্বপ্নের ভাষা বুঝতে পারছে না। সেই জন্য আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। এতে করে যৎকিঞ্চিত স্বাধীনতা পাচ্ছি আমরা, বুঝলে? আর এই স্বাধীনতাটুকু নিয়েই শীঘ্রই আমরা তার ঘোলাটে সচেতনতার বাইরে জোর করে বেরিয়ে আসব। গরমকালে ইঁদুর রোদের মধ্যে যেমন তিরিং বিরিং করে লাফায়, ঠিক সেরকম করে। সোফি বলল, আপনার কি মনে হয় কাজটা আমরা করতে পারবো? পারতেই হবে আমাদের। 2-1 দিনের মধ্যেই তোমার সামনে নতুন একটা দিগন্ত খুলে দেব আমি। তখন মেজর আর জানবে না ইঁদুরগুলো কোথায় রয়েছে, বা এরপর কোথায় তারা মাথাচাড়া দিয়ে উঠবে। সোফি বলল, কিন্তু হলামই না হয় আমরা খুদে স্বপ্ন ছবি। তারপরেও আমি আমার মায়ের মেয়ে। 5টা বেজে গেছে, ক্যাপ্টেনের বাকে আমার বাড়িতে গার্ডেন পার্টির প্রস্তুতি নিতে হবে আমাকে। অ্যালবার্টো নক্স বললেন, বাড়ি ফেরার পথে আমার একটা ছোট্ট উপকার করতে পারবে সোফি? বলুন। বাড়তি খানিকটা মনোযোগ আকর্ষণের চেষ্টা করো পুরা পথটা মেজর যাতে তোমার দিকেই নজর রাখে। কেবল বাড়ি পৌঁছে তার কথা চিন্তা করার চেষ্টা করো, তখন সেও তোমাকে ভাববে। সোফি বলল, তাতে লাভ? সোফি, তাহলে আমি আমার গোপন পরিকল্পনাটা নিয়ে নির্বিঘ্নে কাজ করতে পারবো। মেজরের অবচেতন মনে ডুব দিতে যাচ্ছি আমি। ফের আমাদের দেখা হওয়ার আগ পর্যন্ত আমি সেখানেই থাকবো।